যদি আমরা একটু ধরো রিক্যাপ করি, তাহলে আমরা টেকনিক্যাল পার্টের মোটামুটি সবকিছুই শেষ। আমাদের ধরো এই যে কোয়ালিটি অ্যানালাইসিস এর ওই জায়গাটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করবো না। আর নন টেকনিক্যাল পার্টের আমরা এই যে গুগল অ্যাডস স্ট্র্যাটেজির জন্য ধরো রিমার্কেটিং অডিয়েন্সটা আমরা বিভিন্ন ভাবে শিখেছি, এবং এই কথা আমরা বলতেছিলাম যে এটা আমরা আরো ভাবে করতে পারি আর কি। এখন আমাদের মূল কাজ হবে বিভিন্ন ভাবে এই বিজনেসটার ডেটা অ্যানালাইসিস করা। এই বিজনেসটা ডেটা অ্যানালাইসিস করা, শুধু ডেটা অ্যানালাইসিস করবো না, সেটা আমরা রিপোর্টিং তৈরি করব, অ্যাজ ওয়েল অ্যাজ ওর বিজনেস ডিসিশন দিব। কিসের জন্য? ফর বিজনেস গ্রোথ। তার মানে এতগুলো কাজ আমাদের করতে হবে। এই জিনিসটা, এই ডেটা অ্যানালাইসিস করতে হলে আমাদের কয়েকটা বিষয় জানতে হবে। যেমন ধরেন, একটা মানুষের ডেটা মানে কি? আমরা এই ওয়েবসাইটে ভিজিট করে কি গরু ছাগল, না গাছগাছালি, না পশু পাখি? মানুষ ভিজিট করে। তো একটা মানুষের কিছু সাধারণ অ্যাট্রিবিউট থাকে, যেটা সে কোথায় থাকে, তার বয়স, হুম, বউ বাচ্চা কয়টা, কয় টাকা ইনকাম করে, কয় টাকা কামায়, ছেলে না মেয়ে, তাই না? এই সমস্ত বিষয় আশয়গুলো এখানে থাকে। সে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, তাই না? এগুলো হচ্ছে মানুষের অ্যাট্রিবিউট। সেগুলোই হচ্ছে যে, তো এখানে তাহলে মানুষ ভিজিট করে, তো মানুষের এখান থেকে আমরা ওই মানুষগুলোর এখানে আইসা কিরকম বিহেভ করে, সে তার গার্লফ্রেন্ডের সাথে মারামারি করে কিরকম বিহেভ করে, তার বউয়ের সাথে কি বিহেভ করে, ওই বিহেভ কিন্তু আমাদের জানার দরকার। আমার জানার দরকার এই ওয়েবসাইটে আইসা সে কি রকম বিহেভ করতেছে, কোথায় ক্লিক করতেছে না করতেছে, কেন সে কিনলো না, বা কিনলো কেন, এত কম দামের প্রোডাক্ট কিনলো কেন, সে বেশি কিনলো না, তারা কারা। হুম, এই জিনিসগুলো আসলে আমাদের অ্যানালাইসিস করতে হবে। এটাই হচ্ছে যে, মানে যদি একটা ই কমার্স হিসেবে ধরো বা অনলাইন পয়েন্ট অফ ভিউ থেকে বলো, তাহলে এটাই হচ্ছে তার বিয়ে। ঠিক আছে? সে সারাদিন ঝগড়াঝাটি করে, মারামারি করে, দিনে শাহরুখ খানের মতো 2 প্যাকেট সিগারেট খায়, এই বিহেভ আমরা জানতে চাচ্ছি না। ঠিক আছে? আমাদের হচ্ছে এটা আমাদের জানা মূল বিষয়। আচ্ছা, এই জিনিসগুলো জানতে হলে আমি যে কথাগুলো বললাম আর কি, যে তার বয়স কত, সে কোন ল্যাঙ্গুয়েজে কথা বলে, কোন কান্ট্রি থেকে সে এই কাজ করতেছে, বা কোন জেলা থেকে সে করতেছে, এই টার্ম গুলো আমাদের জানতে হবে। এই টার্ম গুলোর নাম গুগল অ্যানালিটিক্স 4 দিয়েছে, দুইটা ভাবে ডিফাইন করেছে। একটার নাম দিয়েছে ম্যাট্রিক্স, আর একটার নাম দিয়েছে হচ্ছে ডাইমেনশন। তার মানে এই ম্যাট্রিক্স আর ডাইমেনশন নিয়েই আমরা অ্যানালাইসিস এবং রিপোর্টিং করে থাকি। এই ম্যাট্রিক্স আর ডাইমেনশনের ভিতরে একটা ইউজারের এই অ্যাট্রিবিউট গুলো ছাড়া আর কিছু নেই। তাও কোন অ্যাট্রিবিউট? যে অ্যাট্রিবিউট, যে ঘটনাগুলো সে এই ওয়েবসাইটে বা মোবাইল অ্যাপে এসে ঘটায়, এই আর কি। ঠিক আছে? এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে ডাইমেনশন আর ম্যাট্রিক্স জিনিসটা কি। এটা আমরা সবাই জানি, ভিডিও আপনারা দেখেছেন। আর একবার একটু রিক্যাপ করা আর কি, হ্যাঁ? বা নতুন নতুন যারা আছেন, ইয়ার, আমি এখানে শুধু একটা এক্সাম্পল দিয়েছি। যে ধরেন 22 থেকে 27 বছরের এক দল ভিজিটর, কারণ ওয়েবসাইটে তো আর ধরো 22 বছরের 5 জন আছে, 26 বছরের 10 জন আছে, 27 বছরের 90 জন আছে, ধরো আর। তা আমরা ধরে নিলাম 22 থেকে 27 বছরের এক দল ভিজিটর বা ইউজার, সে কোথায় এসেছে ভাই? মোবাইল দিয়ে। কি দিয়ে? মোবাইল দিয়ে ক্রোম ব্রাউজারে ইউএসএ থেকে google.com এ কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিয়েছে। সার্চ দিয়ে ধরো এই ওয়েবসাইটটা পাইছে, ধরে নিলাম এই ওয়েবসাইটটা পাইছে। আচ্ছা, এইটাই আমরা একটু সাজিয়ে লিখব। কি বললাম? যে কত থেকে কত বছর বয়স? 22 থেকে 27 বছরের বয়স। এজ, এজ রেঞ্জ 22 থেকে 27। তো আমরা অনলাইনে যখন দিই, ও তো ডিভাইডেশন করে করে দেয়, যে 18 থেকে 24, 25 থেকে 34, 35 থেকে 44, এইভাবে না? 44 থেকে 50 না কত জন, তারপরে 55 মনে হয়, 56 থেকে এরকম করে দেয় আর কি, তাই না? তো যদি এটা আমরা একটু রেঞ্জ আকারে সাজাই, তার মানে 22 থেকে 27 বছর মানে আমরা দুইটা স্লটে ভাগ করে ফেলি, 18 থেকে 24 বছরের আর 25 থেকে 34 বছরের সাথে। কোন জায়গা থেকে ভাই? তার লোকেশন কোথায়? ইউএসএ থেকে। আমরা সুন্দর করে তার কান্ট্রি কোন জায়গা, ইউএসএ থেকে। সে কোথায়? গুগলে সার্চ দিয়েছে। তো google.com এ, বিং এ, ইয়াহুতে কোনো কিছু সার্চ দেয় মানে সেটাকে আমরা বলি কি? অর্গানিক ভিডিও। প্রথম ক্লাসে আমরা বলেছিলাম যে
একটা ওয়েবসাইটে কত জায়গা থেকে মানুষ আসতে পারে, অর্গানিক্যালি আসতে পারে, ডিরেক্ট আসতে পারে, সেই পয়েন্ট অফ ভিউ থেকে ধরো যে অর্গানিক সার্চ বা google.com থেকে এসেছে। কোন ডিভাইস সে ব্যবহার করেছে ভাই? মোবাইল ডিভাইস ব্যবহার। মোবাইল ডিভাইসে কোন ব্রাউজার? মজিলা ফায়ারফক্স, ক্রোম ব্রাউজার, তাই না? এই জিনিসগুলোকে আমরা বলি হচ্ছে ডাইমেনশন। ম্যাট্রিক্সটা একটু পড়ি, তাহলে ডাইমেনশন বুঝতে আরো সহজ হবে। আসলে আমরা একটু সাজাই ম্যাট্রিক্স জিনিসটা কি। দিন শেষে আপনার ওয়েবসাইটে টোটাল ইউজার ছিল ধরো 50 জন। এদের মধ্যে 20 জন প্রথমবারের মতো তোমার ওয়েবসাইট ভিজিট করেছে। পাশাপাশি এদের মধ্যে থেকে 12 জন ভিজিটর যারা ওয়েবসাইটে 10 সেকেন্ডের বেশি সময় ধরেছিল। এটা আমরা একটু সাজাই। টোটাল ইউজার কতজন এসেছিল? 50 জন। এর মধ্যে একদম প্রথমবারের মতো ভিজিট করেছে কয়জন? 20 জন। তাহলে নিউ ইউজার 20 জন। টোটাল ইউজার কত? 50 জন। টোটাল ইউজারের মধ্যে 30 জন পুরাতন ইউজার, এর আগেও 2-3 বার ভিজিট করে গেছে। 20 জন আসছে নিউ ইউজার। এবং পাশাপাশি তারা কি করছে? ওয়েবসাইটে 10 সেকেন্ডের বেশি সময় ধরে ছিল। সরি, 12 জন ভিজিটর আছে। 12 জন ভিজিটর যারা ওয়েবসাইটে 10 সেকেন্ডের বেশি সময় ধরে ছিল। তার মানে যে 12 জন মানুষ 10 সেকেন্ডের বেশি সময়, মানে আমরা এঙ্গেজমেন্ট টাইম ধরি কত? 10 সেকেন্ড না বাই ডিফল্ট থাকে, এটা তুমি চেঞ্জ করে দিতে পারো। আর তা আমরা ধরে নিলাম যে এঙ্গেজড সেশন ছিল 12। এই নিউমেরিক গুলো, এটা এই যে এখানে সুন্দর করে বলা আছে যে এই নিউমেরিক ভ্যালু আমরা এই গুগল অ্যানালিটিক্সে ঢোকার পরে যে সমস্ত জিনিসের নিউমেরিক ভ্যালু পাবো সেটাকে আমরা বলবো হচ্ছে ম্যাট্রিক্স। আর যেগুলো নিউমেরিক ভ্যালু পাবো না সেগুলোকে আমরা বলবো হচ্ছে ডাইমেনশন। যেমন ইউজার, এটা একটা নিউমেরিক ভ্যালু 39,000, নিউ ইউজার 36,000। তারপরে নিউ ইউজার এই শব্দটা কি? এটা একটা ম্যাট্রিক্স। ইউজার এটা একটা ম্যাট্রিক্স। এঙ্গেজমেন্ট টাইম এটা কি ভাই? ম্যাট্রিক্স না ডাইমেনশন হবে? আচ্ছা, সাউন্ড দিচ্ছি। আচ্ছা, এবার ধরো যে সে কোন কান্ট্রি থেকে আসছে। যেমন ধরো কান্ট্রি হচ্ছে কি বাংলাদেশ, ইন্দোনেশিয়া, যার এইটা হচ্ছে ডাইমেনশন, কারণ কি নিউমেরিক ভ্যালু আছে। কিন্তু এই কান্ট্রি থেকে কতজন ইউজার আসে 38 কে, এটা হচ্ছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স। আর এটা হচ্ছে ডাইমেনশন। এখন বলেন তো যে এই যে এজ রেঞ্জ, এটা ডাইমেনশন না ম্যাট্রিক্স? ডাইমেনশন। ডাইমেনশন। ডাইমেনশন স্যার। লেখা আছে এটা কিন্তু নিউমেরিক ভ্যালু, বাট এটা আবার ডাইমেনশন কেন বলেন? এটা তো তোমার এত থেকে এত, হ্যাঁ, এত থেকে দেখে এক্সাক্ট ভ্যালু না, এত থেকে এত, তাই না? তারপরে নাম্বার থাকলে কিন্তু আবার সবসময় ডাইমেনশনের মধ্যে ঢুকাই দিন, ম্যাট্রিক্স এর মধ্যে ঢুকাই দিন না, ঠিক আছে? তো বুঝতে হবে ব্যাপারটা, হ্যাঁ। বাট এটা সহজ চেনার উপায় হলো যেগুলো আমরা নিউমেরিক ভ্যালু থাকে সেগুলোকে আমরা বলি হচ্ছে ম্যাট্রিক্স, আর যেগুলো নিউমেরিক ভ্যালু থাকে না সেগুলোকে আমরা বলি হচ্ছে ডাইমেনশন। সহজ কথায় এই ডাইমেনশন আর ম্যাট্রিক্স নিয়েই আমাদের কর্মকাণ্ড। এখানে কয়েকটা জিনিস আমরা বোঝার চেষ্টা করেছি, ইউজার, সেশন, কয়েকটা টার্ম আসছে। এই টার্মগুলো আমাদের আজীবন লাগবে, একটু শিখে ফেলতে হবে। আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি ইউজার কি। যাকে তুমি বলো ইউজার সেই লোকই ভিজিটর্স, তাই না? সেই লোকই ভিজিটর্স। এই কি রে ভাই, সাউন্ড ভালো হবে ভিজিটর্স। তুমি বলতে পারো তোমার পটেনশিয়াল ক্লায়েন্ট, এটাও বলতে পারো, কোনো সমস্যা। পটেনশিয়াল ক্লায়েন্ট, ক্লায়েন্ট অর পটেনশিয়াল ক্লায়েন্ট অর পটেনশিয়াল ক্লায়েন্ট, একই কথা। কিন্তু কে সেই ভদ্রলোক? ক্লায়েন্ট অর পটেনশিয়াল। আচ্ছা, কে এই ভদ্রলোক? এটা তো একটা গাছ তো ভিজিট করে না, তারপর একটা মানুষ। ইউজার মানে একজন মানুষ। কিন্তু 16 কোটি মানুষ কি বাংলাদেশের 18 কোটি মানুষ কি ভাই তোমার ইউজার না? এই 18 কোটি মানুষের মধ্যে যে মানুষগুলো তোমার এই ওয়েবসাইট ভিজিট করে সেই লোকই তোমার। কাহিনী শেষ, ঠিক আছে? আচ্ছা, সেশন। এই যে একটা ভদ্রলোক, আমরা উদাহরণ দিয়েছিলাম এরকম যে কোনো একটা ভদ্রলোক, ধরো তুমি কোনো একটা বাড়ির গেটে ঢুকলা, এই যে গেটে ঢুকলা এবং তুমি একতলা, দোতলা, তিনতলা পর্যন্ত গেলা, তার মানে তুমি প্রথম পেজ, দ্বিতীয় পেজ, তৃতীয় পেজ ভিজিট করলা। এরপরে হচ্ছে যে তুমি ভিজিট করে আস্তে করে এটা কেটে দিয়ে বের হয়ে আসলে। তার মানে এই যে একজন ইউজার আসলো শুরু থেকে শেষ পর্যন্ত কত সময় ধরে ছিল, এই সময়টাকে আমরা বলি হচ্ছে সেশন ডিউরেশন।
আর এই যে ভদ্রলোক প্রথম যখন আসলো, আসা মানেই তার একটা সেশন তৈরি, তার মানে এঙ্গেজড হলো এক কথায়, যে এই ওয়েবসাইটে যে ভদ্রলোক একটা লোক একটা ভিজিটর আসলো, আসার পরে এই যে আমি বসে আছি, এই যে আমি ভিজিট করতেছি, তার মানে আমার একটা সেশন অলরেডি তৈরি হয়েছে, যেটা আমরা প্রথম ক্লাসে দেখেছি। এ রিকোয়েস্ট পাঠায়, ও রেসপন্স করে, তার সাথে একটা সেশন আইডি মাইরে দেয়, সাথে কুকি পাঠায় দেয়, যে কুকিটা এখানে সেভ হয়, ওই যে আমরা পড়ছি না এসটিটিপি প্রোটোকলটা যেভাবে কাজ করে আর কি। তারপর একটা সেশন তৈরি হয়। এই সেশনটা কত সময়ের ছিল? বাই ডিফল্ট জিএফ4 এর একটা সেশন 30 মিনিটস এর। ধরো 30 মিনিট তুমি যদি এরকম ধরো করতে আছো কোনো সমস্যা নেই, ঠিক আছে। 30 মিনিট ধরে আছো, 40 মিনিট ধরে আছো, 50 মিনিট ধরে আছো, 1 ঘন্টা ধরে আছো, অ্যাক্টিভিটি করতেছো, এরকম বিভিন্ন জায়গা ভিজিট করতেছো, দেখতেছো। এই সেশন 1 ঘন্টা 2 ঘন্টা হতে পারে, কোনো সমস্যা নেই। কিন্তু বাই ডিফল্ট তুমি যদি কোনো অ্যাক্টিভিটি না করো, যেমন ধরো তুমি এই ব্রাউজারটা এরকম করে এভাবে তুমি পিসিটা চালু করে বসে আছো, কোনো অ্যাক্টিভিটি করতেছো না, 30 মিনিট পরে সেশনটা মানে ড্রপ করে। আর ওই সেশনের তখন বয়স হয় কত? 30 মিনিটস বাই ডিফল্ট, দ্যাটস ইট। আচ্ছা, এবার ধরো তাহলে আমরা সেশন বুঝলাম। আচ্ছা, এবার আমরা একটু বোঝার চেষ্টা করি এঙ্গেজড সেশন জিনিসটা কি। যেমন ধর একটা ভদ্রলোক এখানে আসলো, আইসাইতে চলে গেল, তার মানে এই সেশনটা এঙ্গেজড সেশন না। কিন্তু আমরা গুগল অ্যানালিটিক্সে সেশন বাই ডিফল্ট হচ্ছে 10 সেকেন্ড, যদি কেউ তোমার ওয়েবসাইটে থাকে তাহলে বুঝতে হবে যে ওই সেশনটা এঙ্গেজড হয়েছে। এঙ্গেজড হওয়া মানে কি? কোনো কিছুর সাথে সংযুক্ত হওয়া, দেখা, তাই না? যেমন ধরো আমি ধরো এই পেজটা ভিজিট করলাম, তার মানে এটা আমার ভালো লাগছে, তার মানে কিন্তু এই কন্টেন্টটাতে আমি এঙ্গেজড হলাম, তাই না? ধরো এটা আমার ভালো লাগলো না, আমি আরেকটা পেজে গেলাম, এঙ্গেজড হইলাম। অথবা ধরো আমার এটা ভালোই লেগে গেল, আমি অ্যাড টু কার্ট করলাম, চেক আউট করলাম, পারচেস করলাম, তার মানে এই একই সেশনে আমি ধরো কয়েকটা পেজ ভিজিট করলাম এজ ওয়েল এজ পারচেজও করে ফেললাম, তার মানে এই সেশনটাকে আমরা বলতে পারি এঙ্গেজ। তো এঙ্গেজ সেশন কয়েক ভাবে হতে পারে। আসলে এই এঙ্গেজ সেশনের সংজ্ঞা কিন্তু একটাই, কারণ একটা লোক যদি কিনতেও যায় তার কিন্তু মিনিমাম 10 সেকেন্ড সময় লাগবেই। 10 সেকেন্ড কেন, 1 মিনিট সময় লাগে। তো বলতে যে তুমি এঙ্গেজ সেশন সেটাই, যে যে সেশন মানে কোন একটা ইউজার আসলে, ইউজার আসার সাথে সাথে তার কি সেশন শুরু হয়ে গেল না, এরপর ইউজারটা চলে গেল, সেশন শেষ হয়ে, সেশন ডিউরেশন কত? 50 সেকেন্ড সে ছিল। তো বলতেছে যে কোন একটা ইউজার যদি আসে, মিনিমাম 10 সেকেন্ড থাকলো, তাহলে তার সেই সেশনটাকে আমরা এঙ্গেজ সেশন বলতে পারি। অথবা ওয়ান আর মোর কনভার্সন, লাইক পার্সেজ ইভেন্ট ফায়ার হলো, অ্যাড টু কার্টও হতে পারে, চেক আউট হতে, সেটাও কিন্তু এঙ্গেজ। অথবা 2 বা তার থেকে বেশি তুমি পেজ ভিউ, তার মানে সংজ্ঞা কিন্তু মেইন সংজ্ঞা কিন্তু এটাই ভাই, 2 বা 3 পেজ ভিজিট করতে গেলে তো তোমার 10 সেকেন্ড এমনি লাগে, ঠিক না? তুমি একটা পার্সেস করতে গেলে তো তোমার 10 সেকেন্ড লাগে। মানে এক কথায় এঙ্গেজ সেশন মানে কি, তুমি যেটা সেট করে, তুমি কিন্তু এটা সেট করে দিতে পারো, তোমার একটা 10 সেকেন্ড আছে, তুমি 50 সেকেন্ড করলো, তার মানে তোমার ওয়েবসাইটে এঙ্গেজ সেশন মানে মিনিমাম 50 সেকেন্ড থাকতে হবে। তো বাই ডিফল্ট 10 সেকেন্ড যেহেতু স্ট্যান্ডার্ড রেখেছে, আমরা 10 সেকেন্ডই রাখি আর কি, চেঞ্জ করি না, তাই না? বা অনেক ক্ষেত্রে চেঞ্জ করতে হতেও পারে, এখন যদি প্রশ্ন করেন কোন ক্ষেত্রে, কইতে পারবো না। অনেক বিজনেস সিচুয়েশনের ক্ষেত্রে হতে পারে, যেমন ধরেন যে এমন এমন বিজনেস আছে যে বিজনেস ওয়েবসাইটে এসে মানুষের অন এভারেজে 5 মিনিট ধরে থাকে, হয়তো সেই কন্টেন্ট গুলো এমন হতে পারে, সেই সমস্ত ক্ষেত্রে তুমি সিলেক্ট করে ফেলো। বাট এরকম বিজনেস খুব কম, না আর দুনিয়ায়, কম, না থাকার কথা। তার মানে 10 সেকেন্ড থাকা মানে সেটাকে আমরা বলতে পারি এঙ্গেজ সেশন। যদি 10 সেকেন্ডের কমে চলে যায়, সেটা কিন্তু আমরা চাই না, সেই সেশনটা এঙ্গেজ, আমরা চাই সবসময় আমাদের এঙ্গেজড সেশনের সংখ্যা বাড়ো। তো এঙ্গেজড সেশনের সংখ্যা বাড়া মানে কি, সে হয় 2-3টা পেজ ভিজিট করছে, নাই সে আমার ওয়েবসাইটে এসে অ্যাড টু কার্ট করছে, চেক আউট করছে, কোনো ফর্ম ফিল আপ করছে, অথবা সে 10 সেকেন্ডের সময় ধরে বেশি সময় ধরেছে। তো 10 সেকেন্ডের বেশি সময় ধরে থাকা মানে ওই ভদ্রলোকের আমার এই প্রোডাক্টের প্রতি কোনো না কোনো ভাবে ইন্টারেস্ট গ্রো করছে, যে কারণেই সে থাকছে। তো আমরা চাই যে আমাদের এঙ্গেজড সেশনের সংখ্যা বাড়ুক। যদি এঙ্গেজ সেশনের সংখ্যা কম হয়, বাউন্স রেট বেশি হয়, মানে আইসা 10 সেকেন্ড আগেই চলে যাচ্ছে, তার মানে সামথিং রং। তুমি যে অ্যাড দিচ্ছ ভাই, ওই অ্যাডে যে কথা বলতেছো তোমার ওয়েবসাইটে এসে সেই জিনিস পাচ্ছে না। অথবা তোমার ওয়েবসাইটের ইউএক্স ইউআই এতই বাজে যে ওই বেটা আইসা, অথবা তোমার ওয়েবসাইটের লোডিং টাইম এতই বাজে, যেমন স্ট্যান্ডার্ড আছে থ্রি 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 টু 6 সেকেন্ড, সম্ভবত ঠিক 6 বা 5 সেকেন্ড, 3 to 6 সেকেন্ড, আমি একটু বেশি ধরলাম, 3 to 6 সেকেন্ডের মধ্যে যদি কোনো পেজের লোডিং টাইম না, মানে লোড টাইমের যদি এর থেকে বেশি হয়,
গ্রেটার দেন 3 to 6 সেকেন্ড, তাহলে হচ্ছে বস তুমি ওই ওয়েবসাইট দিয়ে লিডও জেনারেট করতে পারবে না, সেলসও জেনারেট করতে পারবে না, কারণ হাজার হাজার কম্পিউটার এরকম জ্যাকেট বানাচ্ছে, আস্তে করে সে কাইটে দিয়ে চলে যাবে। কথা বোঝা গেছে? তো এগুলো একটা কারণ হতে পারে। তো তখন আমরা বাউন্স রেটের একটা স্ট্যান্ডার্ড আছে, 65 to 70% সম্ভবত আমরা দেখবো না। তো দেখি রে আমার ওয়েবসাইটে বাউন্স রেট এত বেশি কেন, তার মানে সামথিং রং। তখন আমাদের এই জিনিসগুলো অ্যানালাইসিস করে ওই সিআরও পার্ট, যে কনভার্সন রেট অপটিমাইজেশন করতে হয়, যে ভাই তোমার তখন আমাদের রিপোর্ট করতে হয় যে লোডিং টাইম বাড়াও, তখন ডেভেলপার এটা লোডিং টাইম কমানোর চেষ্টা করবে, লোডিং টাইম কমানোর, ঠিক না? সো এই হলো, শিখলাম কি শিখলাম, যে এঙ্গেজ সেশন কি জিনিস। এবার আসেন ধরেন আমরা বাউন্স রেটটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, দেখেন ওই সেশন গুলো যেগুলো এঙ্গেজ সেশন না, এখানে খুব সুন্দর করে লেখা আছে দেখেন, ব্লু মার্কে দেয়া আছে কি, ব্লু মার্ক গুলো হচ্ছে এঙ্গেজ সেশন। টোটাল সেশন হয়েছে কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা, তার মানে 10টা সেশন হয়েছে। 10টা সেশনের মধ্যে 7টা সেশন হয়েছে এঙ্গেজ সেশন, মানে এই সেশন গুলোতে মানে যারা এসেছিল, যে ইউজার, একটা ইউজার কিন্তু 2-3টা সেশনও তৈরি করে, আমি এখানে আসলাম কেটে দিলাম আবার ঢুকলাম, সেশন তৈরি হবে, তাই না? তো ধরেন টোটাল কয়টা সেশন হয়েছে, 10টা সেশন হয়েছে। 10টা সেশনের মধ্যে 7টা সেশনে 10 সেকেন্ডের বেশি ছিল, অথবা সে 2-3টা পেজ ভিজিট করেছে, অথবা কোনো কনভার্সন ইভেন্ট, অ্যাড টু কার্ট, পার্সেস এগুলো বা ফর্ম ফিল আপ এগুলো করেছে আর বাকি ইওনো মার্ক যেগুলো, এই সেশনগুলো 10 সেকেন্ডের আগেই গেছে। তাহলে বাউন্স রেট আমরা এটা অন্যভাবে আগে করতে হবে, বাউন্স রেটটা হলো নন এঙ্গেজড সেশন ভাগ টোটাল সেশন। তো নন এঙ্গেজ সেশন ছিল 3টা, আর টোটাল সেশন ছিল কয়টা, 10টা। 0.3% এর সাথে পার্সেন্টেজ করে 30% করছে, তার মানে বাউন্স রেট হচ্ছে 30%। একটা ই কমার্স বিজনেসের বাউন্স রেটের স্ট্যান্ডার্ড সম্ভবত 65 to 70%। তুমি যদি 65, তার মানে কি, তার মানে হলো, তার মানে হলো যে একটা বিজনেসে ধরো যে ওই 100 জন আসলে 100টা সেশন হলে 6.5, 6টা বা 7টা সেশনই ধরো তোমার ইয়া হয়, নন এঙ্গেজ সেশন। হ্যাঁ, এর উপরে যদি হয়ে যান 90% নন এঙ্গেজ, মানে বাউন্স রেট বেশি, তখনই বুঝতে হবে তোমার এই সাইটে কোনো প্রবলেম। দ্যাটস ইট, এটা আমাদের একটু জানতে হবে, আমাদের লাগবে একটু পরে আর কি। হ্যাঁ, আচ্ছা এগুলো একটু দেখে নিন, মানে আমার অতটুকু বুঝলে এটা আমি এঙ্গেজ সেশন পার ইউজার, এই নাম্বার অফ এঙ্গেজ সেশন ভাগ নাম্বার অফ ইউজার দিয়ে ভাগ দিলে পেয়ে গেলাম এঙ্গেজমেন্ট রেট, নাম্বার অফ এঙ্গেজ সেশন বা টোটাল নাম্বার অফ সেশন, এগুলো আমাদের লাগবে আর কি। হ্যাঁ, ইভেন্ট ফিডেন্ট কি জিনিস সেগুলো আমরা জানি। হ্যাঁ, ইভেন্ট ইভেন্ট কি জিনিস এগুলো আর কইলাম না আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো একটু দেখে ফেলেন, এই জিনিসগুলো কোথায় পাবেন, এই যে এখানে পাবেন আর কি। হ্যাঁ, এই জিনিসগুলো যদি আমরা না জানি, তাহলে বস আমরা এই পরবর্তী স্টেপে যেতে পারবো। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি ডাইমেনশন বুঝলাম, ম্যাট্রিক্স বুঝলাম। ডাইমেনশনে ম্যাট্রিক্স কার, একটা ইউজারের, সে কে, সবাই কি তোমার ইউজার না, যারা তোমার ওয়েবসাইটে ভিজিট করে তারা তোমার ইউজার, তাই না? একটা ইউজার আসার শুরু তোমার একটা সেশন তৈরি হয়, এই সেশনটা সে যত সময় ধরে তোমার ওয়েবসাইটে ধরবে থাকবে, ওই ইউজারের সেশন ডিউরেশন তত আর কি। সেশন ডিউরেশন যদি 10 সেকেন্ডের কম হয় সেটা নন এঙ্গেজ সেশন, যদি 10 সেকেন্ডের উপরে হয় তাহলে এঙ্গেজ সেশন। এই কথাগুলো আমাদের একটু জানতে হয়, মানে মূল বেসিক কথা। এবার আমরা আসি, এবার আমাদের মূল প্রতিপাদ্য বিষয়, আমরা ডাটা অ্যানালাইসিস করব, রিপোর্ট করব এবং বিজনেস ডিসিশন নিব। যখন, এখন ধরেন এটা একটা বিজনেস, তাই না? তো যখন আমরা এই কোম্পানিটা সেট আপ করি, যখন এই কোম্পানিটা আমরা তৈরি করি, বা যখন আমরা এই প্রোডাক্টটা নিয়ে ভাবি, তখন কিন্তু আমরা একটা চিন্তা করেছিলাম। যেমন আমার এখানে সাজেশন ছিল এরকম, এই ভাইয়ের প্রতি আমার সাজেশন ছিল যে ভাই হয় আপনাকে বড় ব্র্যান্ড হতে হবে, মানে আমার সাজেশন ছিল এই কোম্পানির প্রতি, শুনে দেখে না, যে চিনেন এই ভদ্রলোককে, আমাদের স্টুডেন্ট। আমার সাজেশন ছিল যে ভাই তুমি বাংলাদেশের টপ 10 ব্র্যান্ডের একটা হও, তোমার এখানে সময় দিতে হবে 5 থেকে 7 বছর, 1 টাকাও তুমি প্রফিট জেনারেট করতে পারবে না। লারিব 2018 সাল থেকে ব্রেক ইভেন, গোপন কথা ফাঁস 2009 সাল বা 10 সাল থেকে কিন্তু শুরু পাই, কথাটা বোঝেন, 7-8 বছর লাগছে তাদের আসতে। অথচ সাকিব আল হাসান 3 কোটি 3.5 কোটি টাকা দিল বছরে শুধু ইসের জন্য, শুধু খরচ করছে, এখন লারিব প্রফিট। তো তুমি কি করো ভাই, 5-7 বছর টাকা ঢালতে হবে, তুমি কোনো ইয়ে করতে পারো। অথবা বাংলাদেশের মানুষের একটা সাইকোলজি আছে দেখবেন, অনলাইন প্রোডাক্টের ক্ষেত্রে
যদি খুব ব্র্যান্ডের প্রোডাক্ট হয়, বাটা, আড়ং ফাড়ং, কোনো সমস্যা নেই, সে 5,000 দাম চাইলে 5,000 টাকা দিয়ে অর্ডার করবে। পাকিস্তানি যে লোন কাপড় টাপড় আছে, শুধু বিশ্বাস করতে হবে যে কোম্পানি অরিজিনালটা দেয় না কপিটা দেয়, আপনাকে 5,000 টাকা দিতেই রাখবে। কিন্তু যে সমস্ত কোম্পানিতে এইভাবে শুরু হয়, সেই সমস্ত কোম্পানির মানুষ বেশি দামের প্রোডাক্ট কিনতে যায় না। এটা বাংলাদেশের মানুষের সাইকোলজি, এটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতেছি। অনেকজন অনেক অ্যানালিটিক্স দিতে পারে, আমি দেখেছি। আমি বললাম যে ভাই আপনি রিজনেবল প্রাইসের মধ্যে ওন ব্র্যান্ডে করবেন, যাতে পরবর্তীতে এটাকে আরো বড় ব্র্যান্ডে দাঁড় করানো যায়, এবং মানে মাল কিনে নিয়ে এসে বেচবে না। দেখবেন ওর প্রত্যেকটা এম্বার লাইভ লেখা আছে, প্রত্যেকটা এম্বারের লোগো আছে, মানে ও প্রোডাকশন করে নিজে। আচ্ছা, ওন ব্র্যান্ডেই হবে, বাট প্রোডাক্টটা রিজনেবল প্রাইসের মধ্যে, যেহেতু আপনার ফিজিক্যাল কোনো শপ থাকবে না। যাতে ধরেন এই জ্যাকেটটা হচ্ছে, এই জ্যাকেটটার দাম কত, এই জ্যাকেটটা আপনি ইজিতে যান, সারাতে যান, লারিবে যান, 3,000 টাকার নিচে কোনোভাবে পাবেন না। ও দিচ্ছে কত দেখেন, 2,200। এখন যেহেতু শীতের ইয়ে দিয়ে যাই হোক আর কি, ও কমাই দিচ্ছে। এবং বাইকের জন্য এক ধরনের ইয়া বানাইছে আর কি। তারপরে ধরেন যাই হোক আর কি। তো এইটা যখন সে দেখবে যে কম প্রফিট করো কিন্তু সেল বেশি করো, এখানে ধরেন ও দিছে কি, এবং ওর কাস্টমার যে ধরো যে খুব ইয়া তা না, মানে এটা আমরা বুঝতে পারবো অ্যানালাইসিস করে যে ওর কাস্টমার কোন ক্যাটাগরি। খুব টাকা পয়সা আলা মানুষ দরকার নাই তো ভাই, কারণ টাকা একটা পয়সা মানুষ সে তো ভাই এখান থেকে কেনে না। সে ইন্ডিয়াতে কিনতে যায়, সিঙ্গাপুরে যায়, থাইল্যান্ডে যায়, দুবাই যায়, ইউরোপে যায় শপিং করতে, দেন না ঈদের সময় ভিড় করে যায়। তো তার জন্য তো আমার না, আমার ব্র্যান্ডও সেরকম না। তো তুমি রিজনেবল প্রাইসে দাও, যাতে এভারেজ মানুষ কিনতে পারে। এই যে এই ড্রেসটা আপনি দেখবেন 3,000 টাকার নিচে আপনি কোথাও পাবেন না, গ্যারান্টেড। 2,800 থেকে 3,500 টাকার মধ্যে এই ড্রেসগুলো ও দিচ্ছে এই দামে, 2,200 টাকা। এবং হচ্ছে ইয়া এখন কমাইছে, এটা করছে 40% ডিসকাউন্ট দিচ্ছে। আচ্ছা, এই ড্রেসগুলো যখন সে কিনতে যায়, মনে করেন আরে 1,300 টাকায় জিনিস, আরে কারা বললে ঠিক আছে, ছোট ভাই ব্রাদারে দিন, সে কিনে ফেলার ডিসিশনটা নিয়ে নিতে পারে। ড্রেসটা যদি 5,000 টাকা হতো ভাই, 3,500 টাকা হতো, সে অনলাইনে কেনার চিন্তা করতো আরে ভাই এখন তো আর করোনা নাই, যাই একটু বসুন্ধরা যমুনায় একটু ঘোরাঘুরি করলাম, দু একটা সুন্দরী সুন্দরী তরুণীদের চেহারা দেখলাম, আবার কিনে নিয়ে চলে আসলাম, তাই না? এরকম চিন্তা করবে। কিন্তু এরকম হলে সে সারা দেশে ওর অর্ডার সে নিয়ে নিচ্ছে। এটা হচ্ছে মূল বক্তব্য ছিল। আচ্ছা, তো আমরা কোন কথাটা থেকে যেন এখানে আসলাম? ও হ্যাঁ, এখন তাহলে তাহলে আমরা, এটা হচ্ছে যখন আমরা কোম্পানি সেট আপ করি, তখন কিন্তু আমাদের মাথার মধ্যে একটা টার্গেট অডিয়েন্স কে নিয়েই করি, যে ভাই এভারেজ পিপল, যাদের ইনকাম ধরো মাসে 30-40 হাজার, 30 থেকে 20 থেকে 50 হাজার টাকার মধ্যে, খুব আহামরি লাইফস্টাইল লিড করে সেটাও না, আবার একটা বাইকের মালিকও না তাও না, বা বাইক আইফোন এগুলো তার কিনে বেশি মানে কেনে, তাই না? তো সব মিলিয়ে এইরকম একটা এভারেজ পিপলদের জন্য। এবং তারা ধরো একটু ফ্যাশনেবল হতেও পারে, ফ্যাশনেবল নাও হতো, একটু ফ্যাশনেবলই ধরো। এবং সেটা ধরো তোমার আহ অন্তত ঢাকা শহর তো আছেই, জেলা শহরগুলো, উপজেলা শহরগুলো, এরকম একটা টার্গেট অডিয়েন্স পিপল, তার এই কোম্পানির অডিয়েন্স হচ্ছে তারা। যখন আমরা ডেটা অ্যানালাইসিস করি, সেটা তুমি GA4 এই টুলসটা দিয়ে করতে পারো, ওই কিসমেটিক্স ফেটিক্স আছে, আরো অনেক টুলস আছে, সেগুলো দিয়ে করতে পারো, সেটা তোমার ব্যাপার, কোনো সমস্যা নাই। তো আমরা যখন যে কোনো অ্যানালিটিক্স টুল দিয়ে যখন আমরা কোনো ডেটা অ্যানালাইসিস করি, তখন আমাদের প্রথম টার্গেট থাকে যে আমরা অ্যানালাইসিস করব যে আমার কাস্টমার আসলে কারা। আমরা যে টার্গেট গ্রুপটা নিয়ে বিজনেস করতে নেমেছিলাম, বা যাদের উদ্দেশ্যে আমাদের এই প্রোডাক্টটা, ঠিক তাদের কাছে কি আমার এই প্রোডাক্টটা যাচ্ছে, তারাই কি আমার এই প্রোডাক্টটা কিনতেছে না। তাহলে আমাদের প্রথম টার্গেট হলো যে কারা তোমার কাস্টমার, এইটা অ্যানালাইসিস করে। এটা কিন্তু প্রত্যেকটা বিজনেসের ক্ষেত্রে ছোট বড় সবাই অ্যানালাইসিস করে, যে তোমার, কারণ তুমি যদি কাস্টমারই না জানো, তাহলে তুমি পরবর্তী স্টেপ কিভাবে নেবে? তোমার কাস্টমার কারা, এটা হচ্ছে আমাদের ডেটা অ্যানালাইসিসের প্রথম পার্ট। আমাদের কাস্টমার কারা, খুব খেয়াল করে দেখেন, হু আর ইয়োর অডিয়েন্স। কিন্তু প্রাথমিক কিন্তু আমাদের একটা অডিয়েন্স ছিল। যুদ্ধে নামার আগে এক ধরনের পরিকল্পনা, যুদ্ধে নামার পরে সিচুয়েশন কিন্তু ডিফারেন্ট, তখন আর এক পরিকল্পনা। হয়তো হামাস কখনো চিন্তাও করে নাই যে ওই কি যেন ওই মানে হামাস কখনো চিন্তাও করে নাই যে ইসরায়েলের লোক ওই সমুদ্রের মধ্যে পাইপ ঢুকায় হামাসের টানেলে পানি দিবে। হয়তো হয়তো চিন্তাও করে নাই, হয়তো চিন্তা করতেও পারে সে অনুযায়ী।
এখন তারা কি করেছে, ওই সমুদ্রে সুন্দর করে পাইপ দিয়ে স্যালো মেশিন দিয়ে ওই হামাসের টানেলে পানি দিচ্ছে, যাতে ওই পানির মধ্যে না থেকে ওরা উঠে আসে, হয়তো চিন্তাও করে না। এখন ধরো এটা করে নাই, এখন হামাস দেখলো কি, কিরে পানি ঢালতে, তাহলে আমার বিকল্প করতে হবে। তার মানে কি, যুদ্ধে নামার আগে এক ধরনের পরিকল্পনা নিয়ে আমরা নামি, যুদ্ধে নামার পরে কিন্তু ওই পরিকল্পনা চেঞ্জ করতে হয়। এই জন্য দেখবেন যুদ্ধে যখন কেউ জয়লাভ করে, ওই সাধারণ সৈনিকের থেকে ওই যুদ্ধে যে জেনারেল থাকে তার সুনাম হয় বেশি, ওর নেতৃত্বে এটা জিতছে। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান, হামিদুর রহমানের যে আরো যে 50 জন লোক মরছে এর হদিস কিন্তু নাই। বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের সাথে আরো যে 50 জন লোক মরছে এর সাথে এই হিসাব কিন্তু নাই, কিন্তু বীরশ্রেষ্ঠ কেন, ওর নেতৃত্বে হয়েছে জেনারেল। এই জন্য বিজনেসে আমরা একটা অডিয়েন্স নিয়ে, একটা ইয়া নিয়ে আমরা মাঠে নামি। এরপরে আমাদের অ্যানালাইসিস করে দেখতে হবে আমরা যে টার্গেট করেছিলাম তারাই কি আমাদের অডিয়েন্স, সেটা আমরা অ্যানালাইসিস। বেশি বকবক হয়ে যাইতেছে নাকি? না স্যার, না বস, দরকার ঠিক আছে। না আছে। স্যার। আচ্ছা, জি না বস, এখন ধরেন, ওটিকে তো এগুলো রিসার্চ করতেই হবে। হ্যাঁ, আমি যতটুকু পারি ক্লু দিচ্ছি, এখন আপনারা এখান থেকে আরো চিন্তা করলে আরো অনেক কিছু বের করতে পারবেন। আচ্ছা, এখন দেখেন যে যদি তোমার কাস্টমার অ্যানালাইসিস করতে হয় বা তোমার অডিয়েন্স কারা, এটা যদি তোমার অ্যানালাইসিস করতে হয়, তাহলে আমাদের এই বিষয়গুলো আমাদের জানতে হয়। যে তোমার এজ কত বা এজ রেঞ্জ কত, তারা কোন জেন্ডারের, তারা হচ্ছে যে তারা কোন জেন্ডারের মানুষ তোমার সব থেকে বেশি কাস্টমার, বা কত পার্সেন্ট, এত ইয়া, তারা কোন লোকেশন কান্ট্রি বা সিটিতে তারা বসবাস করে, তারা কোন ল্যাঙ্গুয়েজে কথাবার্তা বলে, তারা কোন ধরনের ডিভাইস ব্যবহার করে তোমার ওয়েবসাইটে আসে, তারা ঠিক আছে আমি ধরে নিলাম যে তারা অ্যান্ড্রয়েড বা অ্যান্ড্রয়েডের সংখ্যা কত, আইএস এর সংখ্যা কত, এগুলোতে এই ডেটাগুলো পাওয়ার পরেও কিন্তু এখান থেকে আবার ইয়ে করা যায়, কাস্টমারের দেখতেছি আসলে আমরা দেখতেছি। আচ্ছা, এইরকম করলে তো আমরা ক্লাস শেষ করতে পারবো না। ধরেন আমি একটা মোটিভ নিয়ে বসি, কিন্তু ক্লাস নিতে যে হয়ে যায় হচ্ছে উল্টা, আমার প্ল্যান যে আমি এটা শেষ করবো আর, কিন্তু এখন একটা তো শেষ করলাম 10:30 বাজে। ইন্টারেস্ট, তারা অনলাইনে কোন কোন বিষয়ের প্রতি ইন্টারেস্টেড, দেখেন আমি একটা সিম্পল কথা বলি। আমরা যখন গুগল অ্যাডস পড়লাম, তখন সেখানে হচ্ছে যে আমরা একটা অডিয়েন্স তৈরি করেছিলাম না, কাস্টম অডিয়েন্স, যেখানে আমরা বলেছিলাম তার ইন্টারেস্ট আছে ওই প্রোডাক্টের প্রতি, অথবা পার্সেজ ইন্টেনশন আছে, এরকম একটা অডিয়েন্স তৈরি করেছিলাম না, করেছিলাম। কিভাবে আমরা ইন্টারেস্টটা বুঝেছিলাম, তার মানে ওই কিওয়ার্ড টিওয়ার্ড গুলো নিয়ে সে গুগলে সার্চ দেয়। এখন যদি ভাই আপনি গুগল অ্যাডস এর এই টার্ম গুলো না জানেন, তাহলে ডেটা অ্যানালাইসিস এর ইন্টারেস্টের সময় তখন তো আপনার এটুকুই বলতে হবে যে ভাই তার ফেসবুকে ইন্টারেস্ট, গুগলে, এইটুকুই। কিন্তু কিন্তু মূল বিষয় কি জানা যায়? যায় না কিন্তু। এই জন্য সবসময় বলে যে অ্যানালিটিক্স করার আগে এই জিনিসগুলো করে আসলে ভালো। দ্যাটস ইট, ওকে ফাইন। এখন এই জিনিসগুলো আমাদের খুঁজে বের করতে হবে। এখন সাধারণত এই অ্যানালিটিক্স টুলে আমরা যেটা করি আর, বা সাধারণত আপনি ন্যাশনাল ইন্টারন্যাশনাল যে ভিডিও টিডিও গুলো দেখেন, আপনার অ্যানালাইসিস রিপোর্টে কি হবে, ভাই আপনি এখান থেকে জানতে পারবেন বেস্ট ক্লোদিং এই পেজে গেছে আপনার 19 জন, এখানে আপনার পেজ ভিউ হয়েছে এটা আপনি এখান থেকে জানতে পারবেন, আপনার এতজন মানুষ স্ক্রল করছে এটা আপনি জানতে পারেন। ভাই এতজন মানুষ স্ক্রল করছে এইটা যায় না, আমার দরকার নেই। আমি এই স্ক্রল করছে এতজন, কেন স্ক্রল করেনি এটা আমার জানতে হবে, সেটার নাম কিন্তু অ্যানালাইসিস। অথবা তুমি যদি এখানে এক্সপ্লোরিং রিপোর্টে যাও, ভাই তোমার পার্সেস কয়টা, এই কয়টা, এটা এটা জানতে পারবে, এটা জানলে তো আমার হবে না। আমরা এই টুলস এর কোনোটাই এভাবে বলবো না যে ভাই অ্যাকুইজিশন মানে কি, এঙ্গেজমেন্ট মানে কি। না, আমাদের অ্যানালাইসিস করবো আমরা এটা, এইটা করতে এই টুলস এর বিভিন্ন জিনিসপত্র আমাদের লাগতে পারে, ওইভাবে শিখে ফেলবো। কথা বুঝতে পারছেন? আমাকে ভুলেও কেউ জিজ্ঞেস করেন ভাই ড্রাইভে অনলাইন সেলস এই আমার, এইগুলো আপনি এমনি পড়ালেখা করবেন, ন্যাশনাল ইন্টারন্যাশনাল বহু ভিডিও আছে, দেখে ফেলবেন, শিখে ফেলবেন, ঠিক আছে। আমরা অ্যানালাইসিস করব যে একটা কাস্টমার কারা, এটা জানতে আমাদের এই ম্যাট্রিক্স এবং ডাইমেনশন নিয়ে কাজ করতে হবে। এইটা যদি বের করতে পারি, এই বের করতে আমাদের এখানকার প্রত্যেকটা জিনিসের টুলসের, এই টুলসের বিভিন্ন মেনুর ইয়া নিতে হতে পারে। আসেন আমরা সেটা একটু করি, তাহলে বোঝা যাবে। আচ্ছা, এইটা আমরা গত ক্লাসে, গত এসে করেছিলাম, এটা আমরা একটা কপি করে ফেলি, হ্যাঁ, ওই রিপোর্টটা থাক, কাটার দরকার নেই। এটা ধরো আমরা একটা, এটা ধরো আমরা ব্যাস 16 লিখে রাখি, B16, তাহলে আমরা বুঝতে পারবো যে 16 হচ্ছে ইয়া, 16 অ্যানালাইসিস। ঠিক আছে, এটা কেটে দাও। আমি একটা দেখাচ্ছি আর কি, এখানে একটু সময় লাগবে ভাই আর কি, একটু সময় দিয়ে আর কি, না দিলেও সমস্যা নাই।
তো ধরো এগুলো আমরা কেটে দিই। এটা সমস্যা আমি নাই একটা স্যার, আপনি কেটে নিয়ামল দেন। স্যারে বলেছিলাম যে এটা একটা এক্সেল শিট বানাইতে, যে এক্সেল ভালো পারেন সে আমার এরকম একটা শিট বানিয়ে দিবেন। এটা সব থেকে ভালো হয় যে এইটা হচ্ছে তোমার ইসের রিপোর্টটা দিলে ভালো, মানে এক্সেল শিটে এইভাবে এই রিপোর্টটা কিন্তু ক্লায়েন্টকে দিতে হয় আর কি, হ্যাঁ। তো এক্সেলে দিতে পারলে ভালো, বাট আপনি গুগল ডকে দিলেও যে খুব একটা ক্ষতি হবে তা না, কারণ এগুলো দিলেই তো হবে না, ক্লায়েন্টকে তো আমার বুঝাই বলতে হয়, তখন আপনি ইসে করতে পারেন না, হ্যাঁ। তো এটা একটু মাথায় রেখে দেন, হ্যাঁ, এক্সেলে করে ফেলতে পারলে রিপোর্ট, এটা কিন্তু খুব ভালো একটা রিপোর্টিং, মানে ইয়া আর কি, হ্যাঁ, মানে ভালো একটা রিপোর্টিং ফরম্যাট আর কি, হ্যাঁ। তো এই জিনিসটা হয়তো যে সহজেই পেয়ে যাচ্ছেন তো এই জন্য দাম দিচ্ছেন না, কিন্তু এটা যদি এক্সেলে করে দেন ক্লায়েন্ট খুব খুশি হবে ভাই। এবং এই কাজগুলো সামনে আসতেছে, খুদার কসম। আচ্ছা, এখন আমরা জানবো যে আমার যে অডিয়েন্স আছে, যে কোনো জিনিসের ডাটা অ্যানালাইসিস করতে হলে মিনিমাম 1 মাস বা 3 মাসের ডাটা অ্যানালাইসিস করলে সব থেকে ভালো, হ্যাঁ। এক মানে 1 to 3 মান্থের ডাটা অ্যানালাইসিস করতে পারলে সব থেকে ভালো। এই দেখেন, ও কিন্তু এভাবেই দেয় আর কি, দেখেন 30 days, লাস্ট 90 days, 6 মান্থ কিন্তু দেয় নাই, 12 days এরকম আর কি, বাট আপনি নিতে পারেন। ধরো আমরা লাস্ট 30 days এর বা লাস্ট 90 days এর ডাটা অ্যানালাইসিস, তাহলে আপনি বেশি ডাটা পাইলে অ্যানালাইসিসে সুবিধা হয়। অ্যানালাইসিস সবসময় তোমার সুবিধা হবে তখন যখন তোমার ডেটা বেশি থাকবে, তাহলে ওই ডেটা অ্যানালাইসিস করতে সুবিধা হয়। কথা বোঝা গেছে? তো আমরা ধরো লাস্ট 90 ডেজে, তার মানে যখনই আপনি ডেটা অ্যানালাইসিস করবেন তখন হচ্ছে লাস্ট 90 ডেজের ডাটা নিয়ে অ্যানালাইসিস করে প্রিভিয়াস। আর যখন ক্লায়েন্ট আপনাকে এই ধরনের কাজগুলো, মানে আহ, যখন আপনাকে একজন ওয়েব অ্যানালিস্ট হিসেবে ওয়েবসাইট ট্র্যাকিং, এই যে এই কাম, এই টেকনিক্যাল পার্ট, এটা কিন্তু ক্লাস 5-এর পোলাপান করতেছে, আপনিও পারবেন। আপনি দেখেন, আজকে আমি খুব খুশি হয়েছি, সুমন স্যার একটা ভিডিও দেখলাম আমাদের, ভালো হয়েছে। যাই হোক, ভিডিওটাও আমি দেখছি, ফাইন হয়েছে, সুন্দর হয়েছে আর কি। সুমন স্যার, থ্যাংক ইউ। যাদের এই ক্ষমতা আছে তারা করতে পারেন কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি বা ইন্ডাস্ট্রি, যাই হোক। এখন পয়েন্ট হলো, এই পার্ট কাজগুলো কিন্তু এখন আমাদের খুব অ্যাভেলেবেল, এবং এই জিনিসটা এত ইয়া হয়েছে যে ডিরেক্ট এখন তারা এই কোর্সটাই করতে আসে, যে কারণে প্রথমে দেখবেন কোর্স টোর্স করে ধরা খেয়ে চলে যাবে আর কি। এখন পর্যন্ত একটা মানুষের সাকসেস স্টোরি আমাকে দেখাবেন, সে যে কোনো ইনস্টিটিউট করতে পারে, আমাদের স্টুডেন্ট যারা কোর্স করছে সেখান থেকে হতে পারে, দেখবেন যে ওই স্কিলে পারে স্টুডেন্ট গুলোই হাইলাইট, এবং তারা তাদের জন্ম হয়েছে ওই গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস দিয়ে। একটা মানুষ ওয়েব অ্যানালিটিক্স শুধুমাত্র কোর্স করেছে, সেই ভদ্রলোক ওইটাতে সাকসেস হয়ে দেখেছে, এরকম নেই কিন্তু, একটাও দেখাতে পারে। শুধুমাত্র সে ওয়েব অ্যানালিটিক্স করছে, অন্যান্য বিষয়ে যদি নলেজ না থাকে। এই কথাগুলো বলার অর্থ সবসময় যে আপনারা ওই ওয়েব অ্যানালিটিক্স করেন তার আগে ওই জিনিসগুলো একটু ভালো করে বুঝে আসেন, দ্যাটস ইট। আচ্ছা, এই কাজগুলো মোটামুটি তবে available। 99% যাই হোক আর কি, বাদ দেন। আমি আমি এই কথাগুলো বলার অর্থ যে মানে খুব মানে ভাবের কথা, দামের কথা না, এটা হচ্ছে রিয়ালিটি। এটা করতে হবে আপনাকেও, তাহলে আপনি সাকসেস হবেন, আদারওয়াইজ হবেন। আচ্ছা, নন টেকনিক্যাল পার্টে, আমরা দাঁড়াও, আমরা কোথায় যেন ছিলাম, আহ, এ- এখানে ছিলাম তাই না, যে মূল বক্তব্য ছিল নন টেকনিক্যাল পার্টের, আমাদের মূল বক্তব্য ছিল যে, আমি এটা ভুলে গেলাম কোথা থেকে যেন কথাটা বলতেছিলাম, আচ্ছা যাই হোক, ফরগেট ইট। এই জিনিসগুলো আমরা বের করবো, এই জিনিসগুলো বের করলেই আমরা বুঝতে পারবো এর কাস্টমার কারা। আর ও সরি, আমি যেটা বলতে গিয়েছিলাম সেটা হলো যে সামনের দিনগুলো যখন আপনাকে ওয়েব অ্যানালিস্ট হিসেবে, যদি আপনি এই কাজটুকু করেন, এখানে যে কারণে গিয়েছিলাম, এটা ওয়ান টাইম সেট আপ ডান, নতুন কোনো প্রোডাক্ট আসলে আপনাকে ডাকবে। কিন্তু যদি আপনি ওয়েব অ্যানালিস্ট হিসেবে কাজ করেন, নট ওয়েব ট্র্যাকার, যখন আপনি নন টেকনিক্যাল পার্টে কাজ করবেন তখন কিন্তু এই ভদ্রলোক গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস এর মতো আপনাকে মান্থলি আপনাকে হচ্ছে যে হায়ার করবে। কেন? কারণ প্রতি মাসে এরকম একটা রিপোর্ট জেনারেট আপনাকে করতে হবে, যে ভাই গত বছরে তুমি তো রিপোর্ট দিছিলে, সেই অনুযায়ী আমার বিজনেস ডিসিশন দিছে, আমি বিজনেস ডিসিশন তুমি যেটা দিয়েছিলে সেই কাজ আমি করেছি, তাহলে আমার ইমপ্রুভ হওয়ার কথা, কতটুকু ইমপ্রুভ হলো সেই রিপোর্টটা এবার দাও। আর যদি নন টেকনিক্যাল পার্টে কাজ করেন তাহলে এই সেট আপ করে দিলেন, আপনার কাজ শেষ, আপনাকে আর সে ডাকবে না, নতুন কোনো ওয়েবসাইট আসলে আপনাকে ডাকবে। সরি, টেকনিক্যাল পার্টে, নন টেকনিক্যাল পার্টে কি করবে, প্রতি মাসে এরকম একটা রিপোর্ট জেনারেট করে দিতে হবে, যে ভাই এই পরবর্তী আমরা দেখবো আর কি, কমার্স অ্যানালাইসিস প্যাসেজ আছে আর কি, তখন আমরা বুঝবেন যে এটা কেন প্রতি মাসে আপনাকে হায়ার করবে আর কি। প্রতি মাসে আপনাকে রিপোর্ট জেনারেট করতে নাহলে ইমপ্রুভ হবে। আচ্ছা, তাহলে প্রথম কাজ হলো আমাদের এই বিজনেসের লাস্ট 3 মান্থের ডাটা অথবা 1 মান্থের ডাটা কারা তোমার, যখন কাস্টমার অ্যানালাইসিস করবেন, যদি কমার্স ডেটা অ্যানালাইসিস করেন আপনি 1 মাসের 1 মাসের করেই করেন, কিন্তু যখন আপনি কাস্টমার অ্যানালাইসিস করবেন তখন এক লাস্ট
3 মান্থের 1 বছরের ডাটা নিয়ে তাহলে সুবিধা হবে। এখন কোথায় পাবো? ডেমোগ্রাফিকের মধ্যে আমরা পাবো। তো ইউজার অ্যাট্রিবিউটের মধ্যেও আমরা এই ডেমোগ্রাফিক ডিটেল পাই। নাম কি, ফোন নাম্বার কি, বাপের নাম কি, কোন ব্রাউজার ব্যবহার করে, তার ইন্টারেস্ট, সব ডেমোগ্রাফিক ইনফরমেশন। দেখেন এই ডেমোগ্রাফিক ইনফরমেশন, দেখেন একটা জিনিস দেখেন, আমরা গুগল অ্যাডসে ডেমোগ্রাফিক টার্গেটিং করেছি না, ফেসবুক অ্যাডসে ডেমোগ্রাফিক টার্গেটিং করেছি না। দেখেন গুগল এখান থেকেও কিন্তু ডেটা নিয়ে ফেলে, কারণ গুগল অ্যানালিটিক্স এর প্রোডাক্ট না এটা। এই ওয়েবসাইটের ডেমোগ্রাফিক রিপোর্ট এই গুগল অ্যানালিটিক্স টুলই তো আমাকে দিচ্ছে, কার প্রোডাক্ট এটা? সো গুগল অ্যাডস এর যে ডেমোগ্রাফিক করি, সেই ডাটা শুধুমাত্র আপনার ওই জিমেল অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ডে, সেখানে যে আপনি ডেট অফ বার্থ দিচ্ছেন, মেল না ফিমেল দিচ্ছেন, ওই ডেটা না। ও কিন্তু এই এম্বার লাইফ, ফ্যাশন বিজনেস, লারি, আরো এদের তো সবার অ্যানালিটিক্স, ওখান থেকেও কিন্তু বিহেভিয়ার অ্যানালাইসিস গুলো গুগল এই জিনিসগুলো নিয়ে নেয়। পরবর্তীতে আমাদের কি করে, যখন আমরা গুগল অ্যাডস দিয়ে ইন মার্কেট অডিয়েন্স, এফিনিটি অডিয়েন্স করতে যাই, তখন ওই ডেটা গুলো তখন ও আমাদেরকে ওখানে দেয়, কিন্তু বাদ বাকি জিনিসগুলো কি ফ্রি দেয়, আমার অ্যানালাইসিস করতে দেয়, উইন উইন সিচুয়েশন। অথবা যখন আপনি হচ্ছে যে আমরা যে বিজনেস অবজেক্টিভ যখন আমরা সিলেক্ট করে দিই, ওখানে 4টা বিজনেস অবজেক্টিভ আছে, আমরা যখন ওখান থেকে সিলেক্ট করে দিই, আমি এখানে 3টা রেখেছি কারণ এখানে তো আর ফর্ম ফিল আপ নাই, লিড জেনারেশনের জন্য এটা আমি রাখিনি। তো এর মধ্যেও আপনি আবার পাবেন, কোথায় পাবেন? এখানে না, এখানে না ভাই, হ্যাঁ, ডেমোগ্রাফিক ডিটেল। সো এখানেও পেতে পারো, অথবা যে ইউজারের মধ্যে ডেমোগ্রাফিক ডিটেল পেতে পারো। একই জিনিস পাবা, তুমি যে কোনো জায়গায় ক্লিক করবা একই জিনিস পাবা আর কি। তো আমরা ডেমোগ্রাফিক ডিটেলটা দেখি, কাস্টমার জানতে চাই আমার কাস্টমার কারা। আচ্ছা, এখান থেকে ধরেন আমরা এখান থেকে ধরো তোমার এখানে আমরা যেতে পারি, অথবা আমরা যদি ওভারভিউতে যাই তাহলে আমরা শর্টকাট ডাটা পেয়ে যাবো। আচ্ছা আচ্ছা, আমরা এখান থেকে নিই, সমস্যা নেই। আচ্ছা, আমরা এখানে যেটা দেখি চেঞ্জ আছে কিনা, চেঞ্জ থাকার কথা না, একই ডাটা দিয়ে একই ডাটা, আসলে একই ডাটা। আচ্ছা, সমস্যা নেই, তাহলে আমরা এখান থেকে নিতে পারি, এখান থেকে নিতে পারি, ধরো আমরা এখান থেকে নিলাম, অথবা আমরা এখান থেকেই নিই, নতুন জিনিসটা এসে তো। আচ্ছা, এখন আমাদের প্রথম কাজ হলো আমরা জানবো যে আমার ওয়েবসাইটে যে এই ওয়েবসাইট যে ভিজিটর বা কাস্টমার, তারা হচ্ছে যে এজ রেঞ্জ কেমন, সেটা আমাদের জানতে হবে। এজ রেঞ্জ কেমন, তাহলে আমরা এটা কোথা থেকে জানবো? ধরো আমরা এখান থেকে, এগুলো কি ভাই? ডাইমেনশন। ডাইমেনশন দেখি, আমরা এই ডাইমেনশনটা চেঞ্জ করি, আমরা এজটা সিলেক্ট করি। আমরা যদি এজ সিলেক্ট করি, দেখেন ও আমাদেরকে, আচ্ছা, এই যে আননোন ডাটা, হ্যাঁ, এই আননোন ডাটা দেখেন এখানে অনেক, তার মানে সামহাও এই ডাটাগুলো পাইনি, অনেক কারণে পাই না, এগুলো নিয়ে একটু পড়ালেখা করি, হ্যাঁ, এই আননোন ডাটাগুলো নিয়ে একটু পড়ালেখা করে দেন। তো ধরো আমরা এই ডাটা দেখেও আমরা একটা অন এভারেজ একটা ডিসিশন নিয়ে নিতে পারি যে আমার 18 থেকে 24 বছরে 7,000 আছে, 25 থেকে 34 বছরে 3,000 আছে, 35 থেকে 44 বছরে 1,800 আছে, লাস্ট 3 মান্থের ডাটা। তো তুমি যদি আননোনের মধ্যেও, কিন্তু ধরো আননোন মানে কি, তারা তার আননোন না, সামহাও কোনো না কোনো এজেরই। তো ধরো এই ডেটা দেখেও তোমার বোঝা যায় যে কি পরিমাণ, যেহেতু 18 থেকে 24, তার মানে এর মধ্যে 18 থেকে 24 ডাটাই বেশি আছে। সেখান থেকে আমরা ডিসিশন নিতে পারি যে আমার মেজর যে কাস্টমার, তারা আসলে মূলত 18 থেকে 34 বছর বয়স। 65 বছরের বয়সের লোক যে নেই তাও না, আমরা কিন্তু এখান থেকে একটু ডানে যদি যাই, আমরা এখান থেকে দেখতেও পারি যে 18 থেকে 34 বছরে এত টাকা সেল হয়েছে, যেহেতু ওখানে আননোন, তার মানে ওইখানে তো ইয়াগুলো আছে, এটা হয়েছে, এটা হয়েছে, 45 বছরের মানুষও লাস্ট 3 দিনে 42,000 টাকা সেল হয়েছে, তাই না? তার মানে আমরা ধরতে পারি, ক্লায়েন্টকে আমরা বলতে পারি যে ভাই তোমার মেজর কাস্টমার 18 থেকে মূলত 34 বছর, এছাড়াও যে এটা নেই তা না, তাই না? তো আমরা এজ রেঞ্জটা এখানে আমরা সুন্দর করে ক্লায়েন্টকে ভেবে বলে দিতে পারি। আপনারা যখন এক্সেল শিটে করবেন, তখন এখানে হচ্ছে যে ড্রপ ডাউন মেনু করে এই প্রত্যেকটা দিয়ে রাখলেন, এবং সিলেক্ট করার জায়গা রাখলেন, সিলেক্ট করে দিলাম এত এত এত, 2-3টা থাকলে 2-3টাই আসলো, আর এভাবে করে ফেলতে হবে, যে একটু এক্সেল ভালো পারেন তাহলে, যে আমার মতো কষ্ট করে এইভাবে লিখতে হবে 18 থেকে 34, এবং ধরো তোমার, অথবা আমরা একবারে বলতে পারি যে 18 থেকে হচ্ছে তোমার 34 বছরের ক্লায়েন্ট মেজর, মানে মেজর ক্লায়েন্ট স্যার, এটা আমরা লিখে দিতে পারি, মেজর ক্লায়েন্টস, আর এটা লিখে রাখলে
মানে মেজর ক্লায়েন্টস আর হচ্ছে কি 18 থেকে 34 বছর এজ রেঞ্জের, বাদ বাকি নেই যে তা না, আছে কিন্তু। এখান থেকে আমরা বিজনেস ডিসিশন নিতে পারি। আচ্ছা, আসতেছি না। আচ্ছা, এখন ধরো আমরা এখান থেকে জেন্ডারটা একটু দেখে ফেলি, যে ধরো এখানে তোমার এখানে ধরো মেল সংখ্যা বেশি, ফিমেল কম। স্বাভাবিকভাবে এটাই হবে, কারণ এখানে ফিমেলদের কোনো প্রোডাক্টই নেই। এখানে যে আমরা কয়েকজন ফিমেল মানুষ দেখতেছি 70,000 টাকার মাল গেছে, 100% জামাইয়ের জন্য, নাই বয়ফ্রেন্ডের জন্য অর্ডার, 100%। কারণ এখানে সব ছেলেদের প্রোডাক্ট। তো আমরা ধরো, তার মানে আমরা এখান থেকে বলতে পারি যে তোমার ম্যাক্সিমাম, মানে এটা হচ্ছে তোমার মেল আর কি, হ্যাঁ, স্বাভাবিক মেল আর কি, আমরা বলে দিতে পারি, বা স্বাভাবিক মেইল। আচ্ছা, এবার আমরা একটু দেখার চেষ্টা করি যে কোন লোকেশনের। তো স্বাভাবিকভাবে ও বাংলাদেশে বিজনেস করে, তো বাংলাদেশেই থাকবে, আমরা কান্ট্রিটা একটু দিই। এর বাইরে থেকেও যে অর্ডার হয় না তা না, ওই যে অনেকেই কি করে, ফ্রান্সে থাকে, গার্ল বয়ফ্রেন্ডের জন্য কিনা পাঠাইলো আর কি। দেখেন ও হাঙ্গরি মানে ইয়া থেকে থাকতে পারে, কানাডাতে থাকতে পারে, ইউনাইটেড স্টেট থেকে অর্ডার থাকতে পারে, ইউনাইটেড কিংডমে থেকে যে অর্ডার করছে এরকম, তার মানে, অথবা ব্রাজিলে এত মানুষ কি বাংলাদেশে আছে নাকি এত অর্ডার কেন, ভিপিএন টিপিএন করতে পারে। যাই হোক, ম্যাক্সিমাম হচ্ছে বাংলাদেশি। তো এই লোক বিজনেসই আসলে করে বাংলাদেশ। তো সেই ক্ষেত্রে আমাদের অ্যানালাইসিসটা হতে পারে যে বাংলাদেশের কোন সিটি থেকে তোমার, আচ্ছা তুমি এখানে ধরো, এখানে তুমি একটা কাজ করতে পারো, এখানে তুমি কান্ট্রি দাও। আচ্ছা, তখন আবার বেশি হয়ে যাবে, এখানে প্লাসে ক্লিক করে সিটি দেন আর কি। তো সিটি, সিটি আছে। তাহলে কোন দেশের, মোটামুটি আমরা এখান থেকে ধরো বাংলাদেশি বেশি আসছে, আমরা এখান থেকে একটা টিপলেই বুঝতে পারবো। অথবা যদি এভাবে না নিতে চাও তাহলে কেটে দাও, শুধুমাত্র সিটি দাও, মানে এই সমস্ত বিজনেস, এখানে মূল বিজনেসই করে, ওর ফোকাসই বাংলাদেশ। তো কোন কান্ট্রি থেকে এটা তোর অ্যানালাইসিস করা দরকার, অ্যানালাইসিস করা দরকার যে ভাই বাংলাদেশের কোন জায়গা থেকে তোমার সবচেয়ে বেশি অর্ডার। তো এই বিজনেস অ্যানালাইসিস করে আমরা দেখতেছি যে ভাই তোমার ঢাকা থেকে সব থেকে বেশি অর্ডার, তারপরে রাজশাহী, তারপরে চিটাগাং, তারপরে খুলনা, সিলেট, কুমিল্লা, বগুড়া, নারায়ণগঞ্জ। এই এই মোটামুটি হচ্ছে এই সিটিগুলো থেকে তোমার সব থেকে বেশি টপ 10 তুমি এখান থেকে বাড়িয়ে নিতে পারো। তো ক্লায়েন্টকে যখন আমরা রিপোর্টিংটা করব, তখন হচ্ছে আমরা একটা ইয়া করতে পারি, যে ধরো আমরা তোমার এখান থেকে বলতে পারি যে লোকেশন হচ্ছে যে মেজর, এবং এখান থেকে তুমি এটাও দেখে ফেলতে পারো যে তোমার তুমি যদি এটা দেখো, যে এখান থেকে দেখেন অর্ডারের ভ্যালু কিন্তু এরকমই আর কি, হ্যাঁ, যে ধরো রাজশাহী থেকে এত টাকা, খুলনা থেকে এত টাকা, ঢাকা থেকে এত টাকা, এটা তুমি করতে পারো আর। তো আমরা এখান থেকে বলতে পারি যে তোমার মেজর ক্লায়েন্টস ফ্রম, ধরো তোমার একটু আর ফার দিয়ে দিন, এখানে কিন্তু গ্রামেটিক্যাল ব্যাপার স্যাপার এত ইম্পর্টেন্ট না। মেজর ক্লায়েন্টস ফ্রম ধরো তোমার ঢাকা এন্ড রাজশাহী, 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 হ্যাঁ। এছাড়া যে অন্যান্য জায়গা নেই তা কিন্তু না, তাই না? মেজর ইয়ার, এই আর কি। তাহলে আমরা এটা দিয়ে দিলাম। এখান থেকে কিন্তু বিজনেস ডিসিশন নেওয়া যায়। কিরকম বিজনেস ডিসিশন, আচ্ছা আমরা এটা পরে আসতেছি, এটা আমরা বলে দিই। তো এখানে তো ভাই ল্যাঙ্গুয়েজ দিলে তো সাধারণত বাংলাদেশ বা ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে আমরা ইয়াই পাবো, সাধারণ স্বাভাবিকভাবে ইংরেজিটাই পাবো আর কি, হ্যাঁ। তো তুমি এটা লিখে দাও, মানে আনপ্র্যাকটিক্যালি ইংলিশ আর কি, ঠিক আছে। প্র্যাকটিক্যালি কোথায়, ইয়া আর কি, ঠিক আছে। আপাতত বাদ দেন, ইংরেজি লোকের বেশি কথা বলে, বাংলায় খুব কম বলে, এটা ধরে দেন আর কি। বাট অন্যান্য দেশের ক্ষেত্রে এটা ঠিক হবে আর কি। এছাড়াও আমাদের কি আছে ভাই, ডিভাইস। কোন ডিভাইস, আমরা একটু সার্চও দিতে পারি। ধরো ডিভাইস অর ডিভাইস ক্যাটাগরি দিতে পারি। ডিভাইস বানান কি রে ভাই, ডি তো। আচ্ছা, এখানে ডিভাইস নাই, আচ্ছা ডিভাইসটা আমরা অন্যভাবে নিব। আচ্ছা ঠিক আছে, আমরা ইয়াটা দেখে ফেলি, ডিভাইসটা আমরা অন্যভাবে নিচ্ছি। আমরা ধরো ডেমোগ্রাফিকে যাই। আহ, আচ্ছা, এখানে তো ডিভাইস থাকার কথা।
আচ্ছা না, এখানে নাই। আমরা ধরো টেকে যাই, টেক ডিটেলসে গেলে ডিভাইস পাবো না। আচ্ছা, টেকে যাই। আমরা যদি এখান থেকে ধরো ব্রাউজার, আমরা যদি ডিভাইস ক্যাটাগরি দিই, তাহলে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম আসে মোবাইল থেকে, ডেস্কটপ থেকে, তাই না? মোবাইল থেকে আমাদের বেশি, তাই না? তাহলে হচ্ছে আমরা বলতে পারি ডিভাইস ক্যাটাগরি যদি আমরা বলি, তাহলে হচ্ছে যে মোবাইল ইউজার, তাই না? মেক্স আর ফ্রম মোবাইল ডিভাইস, মোবাইল ডিভাইস ধরো। এখানে তুমি আর একটু ব্রেক ডাউন করে দিতে পারো, ব্রেক ডাউন করে দিতে পারো এইভাবে যে, এখান থেকে আমরা একটু ব্রেক ডাউন করে দিতে পারি এইভাবে, ধরো এখানে ডিভাইস দিয়ে তুমি এখান থেকে ধরো আহ আচ্ছা, এখান থেকে ধরো ওএস দেখি তো, অপারেটিং সিস্টেমটা যদি আমরা দিই, তাহলে মোবাইলের মধ্যে আমরা আচ্ছা ওএস ভার্সন চলে আসছে, আমরা দিব হচ্ছে ওএস অপারেটিং সিস্টেম, ওএস ভার্সন। আচ্ছা, এখানে মনে হয় আমরা পাবো না, একটা জিনিস আমরা দেখি, প্ল্যাটফর্ম মনে হয়, দেখি তো প্ল্যাটফর্ম দিলে কি আসে। আচ্ছা, ওয়েবসাইট থেকে, ওয়েবে স্বাভাবিকত অ্যাপ নাই, ওটা আমাদের দরকার নাই। এই যে অপারেটিং সিস্টেম, আচ্ছা এই অপারেটিং সিস্টেমটা এখানে আসলো না কেন? এখানে হচ্ছে আমরা ধরো ডিভাইস ক্যাটাগরি প্লাস হচ্ছে যে আমরা এখান থেকে কি দেবো জানো ভাই, হচ্ছে যে অপারেটিং সিস্টেম, অপা এই যে অপারেটিং সিস্টেম আসছে। হ্যাঁ, তাহলে আমরা বুঝতে পারবো ম্যাক্সিমাম তো মোবাইল হবে। তো মোবাইল থেকে আমরা সাধারণত ধরো তোমার ম্যাক্সিমাম অ্যান্ড্রয়েড থেকে আসছে, আইফোন থেকে কম আসছে। হ্যাঁ, এখান থেকেও কিন্তু বিজনেস ডিসিশন নেওয়া যায়, এখান থেকে খুব দারুণ বিজনেস ডিসিশন। আমরা ধরো এখানে বলতে পারি যে আহ ধরো এখানে আমরা মোবাইল ডিভাইস লিখলাম, এখানে আমরা লিখলাম ম্যাক্স আর ফ্রম ধরো অ্যান্ড্রয়েড ডিভাইস, অ্যান্ড্রয়েড ডিভাইস, হ্যাঁ, অ্যান্ড্রয়েড, অ্যান্ড্রয়েড ফোন, ঠিক আছে। অপারেটিং সিস্টেম স্বাভাবিকভাবে অ্যান্ড্রয়েডই তো ভাই, তাই না? অ্যান্ড্রয়েডও আছে, ইয়াও আছে, এটাই আর কি, ওএস অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড। বা আচ্ছা, ডিভাইস মোবাইল ডিভাইস, এটা তাহলে আমার ইয়া দরকার নেই, এখানে আর লাগতেছে না, এটা দরকারই নেই। বিরক্ত হলে বললেন, হ্যাঁ অ্যান্ড্রয়েড, বিরক্ত হলে বললেন। আমাদের প্রচুর ধৈর্য ছিল, সমস্যা নেই। আচ্ছা, এবার আমরা ধরো এটা বুঝে গেলাম, এবার ধরো আমরা একটু ওর ইন্টারেস্ট বুঝবো, তাই না? আমরা আবার ডেমোগ্রাফিকে যাই, ডেমোগ্রাফিকে যদি আমরা যাই, এই জায়গায় একটু সময় লাগবে ভাই, হ্যাঁ একটু সময় লাগবে, সময় দিতে হবে, না দিলে হলো বললেন, অসুবিধা নেই, সময় দিতে হবে আর কি, লোক সংখ্যা কমে গেছে আর কি। লোক সংখ্যা, আচ্ছা এখান থেকে আপনি মোটামুটি দেখেন যে ওর মেজর যে ইয়া মোটামুটি সব জায়গায় সেল আছে, বাট ম্যাক্সিমাম হচ্ছে তোমার, দেখেন ওর যারা কাস্টমার, দেখেন স্পোর্টস এন্ড ফিটনেস, স্পোর্টস ফ্যান, ক্রিকেট এনথয়েস্ট, এরা হচ্ছে ওর কাস্টমার। দারুণ কিন্তু, দারুণ ইনসাইট। ও সরি, কি রে ভাই, ওইটা আবার ওই কপি মারলি আসেন, আমরা এক দুই তিনটা নিবো আর কি। আচ্ছা, এটা ঠিক করে নিয়েন, সমস্যা আমি ওখান থেকে কপি করছি বলে। নিউজ পলিট এর পরে আছে নিউজ পলিটিক্স, তারপরে হচ্ছে যে এভিড নিউজ রিডার। এভিড, এভিড মানে কি ভাই? এভিড মানে কি? এভিড মানে কি ভাই, একটু দেন তো। এভিড নিউজ রিডার মানে কি? লাইফস্টাইল এন্ড হবিজ, শাটার বাক্স, ঠিকই আছে, ইয়াং গোলাপান তো। শাটার বাক্স মানে যে যারা ক্যামেরা ফোন পটপট করে চাপে আর কি। আচ্ছা, এই জিনিসটার লেখাটা তো কেমন হয়ে গেল ভাই, এটা অ্যাভিড মানে লোভী, লোভী তো এখানে হবে না, আরো মিনিং আছে, দেখেন তো। আগ্রহী। আগ্রহী, আগ্রহী মানে যারা পলিটিক্স এর প্রতি খুব আগ্রহী, ওই সমস্ত মানুষ, ঠিক আছে। তার মানে এখানে হবে আগ্রহী জনতা আর কি, মানে পলিটিক্সে আগ্রহী লোক।
তারা এর প্রোডাক্ট কিনবে। ভালো কি রে ভাই, আচ্ছা বাদ দাও, এটা পরে ঠিক করে নিও, ঠিক আছে। আচ্ছা, এরপরে ধরেন আমরা যদি নিউজ রিডার, এন্টারটেইনমেন্ট, টেকনোলজি, টেকনোলজি তো 2 লাখ 3 লাখ সেল আছে অনেক আর কি, মানে টপ 10টাকে আপনি নিতে পারেন, আমি ধরে নিলাম, ঠিক আছে। এইভাবে সুন্দর করে লিখে দিই, তাহলে এখন আমরা একটা সামারি দাঁড় করাই যে আমার কাস্টমার হলো ম্যাক্সিমাম যারা, অথবা এখানে তুমি আরো লিখে দিতে পারো যে এছাড়াও তোমার, অথবা তুমি পার্সেন্টেজ করে দিতে পারো যে তোমার এত পার্সেন্ট হচ্ছে এই বয়সের এই বয়সী মানুষ, এত পার্সেন্ট এই বয়সী মানুষ, এত পার্সেন্ট এই বয়সী মানুষ। এটা কিন্তু আপনি একটু করে দিতে পারেন এখানে ব্র্যাকেট দিয়ে দিয়ে যে 18 থেকে 34 বছর, 18 থেকে 24 বছর এত পার্সেন্ট, কারণ এখান থেকে তো আপনি পার্সেন্ট বের করে ফেলতে পারবেন না। এখান থেকে যখন আপনি এজটা নিবেন আর কি, তাই না? তো আপনার টোটাল ইউজার কত, টোটাল ইউজার মানে পার্সেন্টেজ করে ফেলেন আর কি, আপনি এত পাইছেন 18, তাই না? তো এটারে পার্সেন্টেজ করে ফেলেন যে এত পার্সেন্ট এই এত মানুষ, এত পার্সেন্ট এত, এত পার্সেন্ট এত, এখানে পাশাপাশি এটাও লিখে দিতে পারেন, তাহলে আরো ডাটাটা সুন্দর হয় আর কি। রে ভাই, আমার মাউস কই গেল? তাহলে ডাটাটা আরো সুন্দর হয়। আমি কিন্তু এই রিপোর্ট গুলো নেবো, কিন্তু মানে অন্তত এখন যে 100 জন মানুষ আছেন এদের কাছ থেকে কিন্তু আমি এই জিনিসটা নিব, কিন্তু এই ইয়াটা কোথা থেকে করবেন জানি না, কিন্তু এই রিপোর্ট আমি নিব, কিন্তু সুন্দর করে এখান থেকে লিখে দিতে পারে পার্সেন্টেজ, তাহলে আমার বিজনেস ডিসিশন নিতে সুবিধা হয়। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, এবং তারা ম্যাক্সিমাম মেল, এর মধ্যে ফিমেল যে নাই, ফিমেলটা কত পার্সেন্ট লিখে দিলে ভালো হতো যে এখানে আমাদের ধরেন, যেটা ফ্রি ওয়েবসাইট দিয়ে করি এগুলোতে তো এত ডাটা কি আসবে স্যার আমাদের হ্যাঁ পক্ষে? যতটুকু আসে আর কি। আচ্ছা ঠিক আছে স্যার, সমস্যা নেই, এই আমরা গ্রুপে ওভাবেই যত মানুষ আছেন না, জি স্যার, গ্রুপে যত মানুষ সবাই মিলে আছেন, ঠিক লিঙ্ক দিব আছে, ধরেন টেন পারচেজ পার্সেন্ট করার জন্য। গ্রুপে আচ্ছা সবাই সবাই দিয়ে অর্ডার করেন, শুনবি? আচ্ছা, জাস্ট আপনি রিপোর্টটা বানাবেন, আপনার ইয়া হলেই হবে। এখন ধরেন আপনি এইভাবে লিখে দিলেন মেল 90%, ফিমেল 10%, এখানেও এত থেকে এত বছর এত পার্সেন্ট, এত থেকে এত বছর এত পার্সেন্ট, তাহলে সুবিধা হয় আর কি। হ্যাঁ, ঢাকা থেকে রাজশাহী কত পার্সেন্ট ইউজার, এখানে পার্সেন্টেজ লিখে দেন, তাই না? এই ওরকম আর কি। তাহলে আমরা এখান থেকে একটা অ্যানালাইসিস করে দিতে পারি যে 18 থেকে 34 বছরের মানুষ এখানে বেশি, এবং যেখানে অধিকাংশই মেল, মেজর ক্লায়েন্ট তারা ঢাকা এবং রাজশাহী থেকে আসছে, যারা ইংরেজি ভাষায় কথা বলে, এবং তারা ম্যাক্সিমাম মোবাইল ডিভাইস ব্যবহার করে, অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড, এবং যাদের এই বিষয়গুলোতে ইন্টারেস্ট আছে। আচ্ছা, এখন এই যে এখানে আমি লিখে দিচ্ছি এই পার্টটা কার জন্য না, ক্লায়েন্টের জন্য। এখান থেকে আপনি এখন কি বিজনেস ডিসিশন নিতে পারেন সেটা আমাদের ভাবার বিষয়। এখন ধরো এই কথাগুলো লিখা আছে, আমি একটু ইয়ে করে দিচ্ছি আর কি। হ্যাঁ, যেমন ধরো এটা আমরা করেছিলাম স্কিন কেয়ারের ক্ষেত্রে গত ওয়েবিনারটি, এটা ধরো আমরা এমবাল। তার মানে এখান থেকে আমরা একটা বিজনেস ডিসিশন নিতে পারি এরকম যে ভাই 18 থেকে 34 বছরের যে মানুষগুলো, তার মানে যখন তুমি গুগলে মার্কেটিং করো, ফেসবুকে মার্কেটিং করো, ইউটিউবে মার্কেটিং করো, তখন তুমি, যেহেতু তোমার মেজর এখান থেকে আসতেছে, এখন আপনি বলতে পারেন ভাই যে অন্যান্য জায়গা থেকেও তো সেলস আসতেছে, তো সেটা আমি কেন মিস করবো, কেন মিস করতে আমি বলছি না, কেন মিস করবেন সেটা শুনে নেন। যেমন ধরেন বাংলাদেশে যুবক কত, আমি যুবক ধরতে পারি, বাংলাদেশে 7.5 কোটি মানুষ হচ্ছে কাজ করে, মানে মুসি ধরো, আমার মতো কামলা ধরো, তোমার মতো মানে কর্মক্ষম মানুষ হচ্ছে বাংলাদেশে 7.5। আর 18 কোটি মানুষ যদি তুমি ধরো, তাহলে 11.5 কোটি থাকতেছে নাকি, নাকি 10.5 কোটি থাকতেছে? 10.5 কোটি মানুষ কি, 10.5 কোটি মানে ওর মধ্যে স্টুডেন্ট আছে, অনেক মুরব্বী আছে, এই কি, তাই না? তার মানে এই 7.5 কোটি মানুষ 11.5 কোটি মানুষকে খাওয়াই পড়ায়, খাওয়ানোর মালিক, পড়ানোর মালিক, রিজিকের মালিক সব উপরের সৃষ্টিকর্তা। বাট স্বাভাবিক পয়েন্ট অফ ভিউ থেকে আমি কথাগুলো বলতেছি, খারাপ ভাবে নিয়ে এটা শিরকও করতেছি না, যে এই উপার্জনক্ষম মানুষগুলো বাকি 10.5 কোটি মানুষকে খাওয়ায়, ঠিক না? তার মানে ওই মানে 65 বছরের লোক, 55 বছরের লোক, যে লোকটা কিনতেছে, ওই লোকটা কিন্তু টাকাটা তার ছেলের কাছ থেকে বা তার মেয়ের কাছ থেকে নিচ্ছে। ভাই স্কিপ কর, তার মানে কি লোক সংখ্যা কিন্তু অনেক বেশি, কাজ করা লোক কতজন? এই 18 থেকে 34 বছরই দেখবেন 7.5, আর বাকি লোকগুলো কি কাজের না, মানে কর্মক্ষম না। না 34 না, আসলে একটা মানুষ তো 50 বছর 60 বছর পর্যন্ত কাজ করে ধরো হয়, তো 18 থেকে। এখন এই মানুষগুলো সংখ্যায় কিন্তু বেশি,
কিন্তু সেল কত কম। তার মানে কি, তুমি ওই মানুষের কাছ থেকে যদি সেল বাড়ায় আনতে চাও, এই 18 থেকে 34 54 বছরের 45 থেকে 54 বছরের মানুষ তো বাংলাদেশে কম না ভাই, অনেক মানুষ, কিন্তু সেখান থেকে তোমার সেল আসতেছে কত কম। দেখো এই কয় টাকা সেল আসছে লাস্ট 3 বছর, তো এই সংখ্যাটা তো কম না। তাই এদেরকে যদি তুমি টার্গেট করতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, অনেক মানুষকে অ্যাড দেখাইতে হবে না, কিন্তু সেখান থেকে মূলত সেল তো কম আসতেছে, কিন্তু এই সংখ্যাটা কিন্তু কম। 45 থেকে 54 বছরের মানুষের সংখ্যা কিন্তু অনেক ভাই, কিন্তু সেখান থেকে আমার সেলস আসতেছে কম। তার মানে যদি আমি অনেক মানুষকে দেখাই তাহলে মোটামুটি আমার এই সেলটা আসে। যেহেতু এই সংখ্যাটা অনেক, তুমি যদি গুগলে সিলেক্ট করে দাও 45 থেকে 54 বছরের মানুষের তুমি অ্যাড দেখাতে চাও, 3-4 কোটি পেয়ে যাবে বা 1 কোটি পেয়ে যাবে। 1 কোটি মানুষের দেখায় তোমার সেল আসতেছে কম, অথচ তুমি এখানে 1 কোটি দেখাইলে তোমার সেলের থেকে আরো বেশি আসবে। তো তখন তুমি স্কিপ করো ওই মানুষগুলোকে। এখন যদি আমি অত মানুষগুলোকে অ্যাড দেখাতে চাই তাহলে আমার খরচ বেশি হয়ে যাবে না ভাই? তা আমার দরকার নেই, আমি স্কিপ করি, বরং আমি এদেরকে ফোকাস করি, তাহলে এখান থেকে আমি বেশি সেল জেনারেট করে ফেলি। এই জন্য আর কি, এই জন্য আমরা যে এখানে লিখেছি যে ভাই তুমি তুমি কি করতে পারো, এখান থেকে আমরা বিজনেস ডিসিশন দিচ্ছি যে তুমি, তোমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট কোথায়, ঢাকা এবং রাজশাহী। তো তুমি এখান থেকে করতে পারো কি, ঢাকা এবং রাজশাহীতে তুমি তোমার অ্যাড চালাতে পারো। এবং তুমি যখন ক্যাম্পেইনটা করবা, অ্যাড ক্যাম্পেইন করবা, হ্যাঁ, যখন তুমি ক্যাম্পেইন করবা, ইউ শুড ইউজ এজ রেঞ্জ, ধরো এজ রেঞ্জ 18 থেকে 34, বা একটু বাড়ায়ও দিতে পারে, কিন্তু 54 বছরের মানুষদের অত মানুষের কাছে অ্যাড পৌঁছায় আমার দরকার নেই। যদিও ওই বছরের মানুষ অনলাইনেও কম আছে, এই আর কি, বা বাড়াতেও পারে। এই এই ইন পেইড অ্যাডস, এটা ফেসবুক হতে পারে, গুগল হতে পারে, যেখানে পেইড অ্যাড লিখে দেবে, ঠিক আছে? পেইড অ্যাডে তোমার ইউজ করা উচিত কি, এই রেঞ্জের মানুষ। তাহলে তোমার কি হবে, এবং তোমার ঢাকা এবং রাজশাহী থেকে যেহেতু বেশি সেলস আসতেছে, তো তুমি দুইটা ক্যাম্পেইন করতে পারো। একটা তুমি বাকি ক্যাম্পেইন গুলো করতে পারো, আর একটা ক্যাম্পেইন তুমি এইটাতে একটু বেশি বাজেট রাখো, আর ওইটাতে তুমি একটু ডিফারেন্ট ইয়াতে করো। হয়তো তোমার ওখানে ব্র্যান্ড ওইভাবে পৌঁছায়নি, অথবা ওখানকার মানুষের আর্থসামাজিক অবস্থা এমন, হ্যাঁ, সব মিলিয়ে হয়তো তোমার ওখান থেকে সেল আসতেছে না, তো তুমি এখানে ফোকাস করো। অথবা এই জায়গাটায় এক ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি করো, বাকি লোকেশন গুলো যেহেতু সেলস কম, তুমি অন্য আরেকটা লোকেশন করো, এখানে তোমার তিনটা তুমি দিয়ে দাও। ধরো তোমার ঢাকা রাজশাহী আর কয়জন ছিল, ঢাকা রাজশাহী চিটাগাং ছিল মনে হয়। এরপরে আমরা ধরো রিজন সিটি যদি দিই, সিটি দিলেও এটাই, যেহেতু বাংলাদেশের রিজন বলে কিছু নাই তো, ঢাকা, চিটাগাং, খুলনা, এই আর কি। ধরো সিটি দিই তাহলে এক্স্যাক্টলি ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, তুমি সিটি যেটাও নিয়ে নাও, ঢাকা, রাজ, DHK, ঢাকা, রাজ, সিটি এন্ড সিটি, ধরো আর আমি এগুলো বলতেছি আর কি, মানে এক্স্যাক্টলি ভাবে মনে করে সিটি, ঠিক আছে? এটা হয়ে গেল। আরেকটা ডিসিশন এখান থেকে নেওয়া যায়, যেহেতু আমার মেজর মানুষ আসতেছে কোথা থেকে, মোবাইল ডিভাইস থেকে, তাহলে আমাকে যেটা প্রথম করতে হবে, এই ওয়েবসাইটে অর্ডারও কিন্তু মোবাইল থেকে বেশি আসে, ঠিক না? আমরা এখানে কোথায় যাব, টেক ওভারভিউতে চলে যাবো, টেক ডিটেলসে, তখন আমরা বুঝতে পারবো আমার মোবাইল থেকে সব থেকে টেক মানে কোন টেকনোলজি ইউজ করে তারা তোমার ওয়েবসাইট ভিজিট করতেছে। মোবাইল ডিভাইস ব্যবহার করলে কোন অ্যান্ড্রয়েড না অ্যান্ড্রয়েডে তারা মজিলা ব্রাউজার থেকে না ক্রোম ব্রাউজার থেকে, কোথা থেকে আসতেছে, এইগুলো হচ্ছে টেকনোলজিক্যাল ইয়া। হ্যাঁ, তো ধরো আমরা এখান থেকে হচ্ছে যে আহ, তোমার কি ডিভাইস ক্যাটাগরি ধরো আমরা দিলাম, তার আমার, আমি দেখতেছি এখান থেকে আমার, এটাও পার্সেন্টেজ করে দিতে পারো যে এখান থেকে হচ্ছে তোমার মোবাইল ডিভাইস কত, মোবাইল থেকে বেশি আসতেছে। তো এবার এখানে আমাদের সেল মোবাইল থেকে বেশি জেনারেট হয়েছে, দেখো এত টাকা। তো আমরা এখান থেকে একটা বিজনেস ডিসিশন দিতে পারি যে তোমার ওয়েবসাইটটা কতটা মোবাইল রেসপন্সিভ। ইভেন তুমি একটা অ্যাপও বানিয়ে দিতে পারো। এই ডিসিশনটা কিন্তু আমরা দিই, এটা কিন্তু বিজনেস ডিসিশন, যে আমার বিজনেস আমি একটা অ্যাপ করবো কি করবো না এটা। আচ্ছা, যদি অ্যাপ না করো, এইটাকে মোবাইল রেসপন্সিভ করে দাও, মোবাইল থেকে চেক আউট পেজ, অ্যাড টু কার্ট পেজ কতটা স্মুথলি কাজ করতেছে সেটা দেখে ফেলো। এই বিজনেস ডিসিশন গুলো দেয়া যায়, ঠিক আছে? এর পরবর্তী অ্যানালাইসিস আমরা দেখব যে মোবাইল থেকে অ্যাড টু কার্ট, ভিউ কন্টেন্ট টু অ্যাড টু কার্টের রেশিও, মানে কার্ট অ্যাবান্ডন বেশি নাকি ডেস্কটপ থেকে কার্ট অ্যাবান্ডন বেশি। ধরেন আপনার কার্ট অ্যাবান্ডন মানে কাটে যাচ্ছে কিন্তু পারচেস করতেছে, তো মোবাইল থেকে আমার ইউজার বেশি, কিন্তু মোবাইলে কাটে যাচ্ছে বেশি,
পার্সেস হচ্ছে কম। আবার ডেস্কটপে যে মানুষগুলো আসছে সেখানে হচ্ছে কার্ট অ্যামাউন্ট রেট বেশি, কম। তার মানে হচ্ছে যারা কার্টে যাচ্ছে তারা কিনে ফেলতেছে। তার মানে সামথিং রং আছে, যে মোবাইল ইউজার বেশি, কিন্তু মোবাইল ইউজার কার্ড চেক আউট এই পেজ গুলো তোমার স্মুথলি ওয়েবসাইটে নাই, যেখানে ওখান থেকে সবাই অ্যাবান্ডন করতেছে, ব্রেকডাউন করে চলে যাচ্ছে। এই অ্যানালাইসিস গুলো করতে হয়। প্রথম অ্যানালাইসিস হলো যে ভাই তুমি ইয়া করো, তোমার ওয়েবসাইটটা কতটা মোবাইল রেসপন্সিভ সেইটা তোমাকে ইয়া করে ফেলা আর কি। হ্যাঁ, এবং এই জিনিসটা আসলে এটা তোমার চেক করা দরকার। এটা কিন্তু তুমি নিজেও একজন ওয়েব অ্যানালিস্ট কিন্তু এটা চেক করতে পারে, বিভিন্ন ডিভাইস থেকে চেক করে ক্লায়েন্টকে বলতে হবে যে না তোমার ওয়েবসাইট মোবাইল রেসপন্সিভ আছে। এর থেকেও ব্রেকডাউন অ্যানালাইসিস আমরা করতে পারি, যে কথাটা একটু আগে বলে আসলাম। আচ্ছা, এখন ধরো এই অ্যানালাইসিস থেকে আমরা আরেকটা ইয়া করতে পারি, যে ভাই যে এই টপ 10 টপ 10টা আমরা ইন্টারেস্ট নিয়ে নিতে পারি। আমরা ডেমোগ্রাফিকে আবার যাই, টপ 10টা আমি তো এগুলো কিন্তু লিখে ফেলতে হবে এরকম আর কি। হ্যাঁ, এগুলো কিন্তু লিখে ফেলতে হবে। তো ধরো তোমার আমরা এখানে ইন্টারেস্টে যাই, আমরা টপ 10টাই নিতে পারি। হ্যাঁ, তুমি এখানে আরো পাবে, বা টপ 10 বা টপ 5 নিতে পারো, টপ 10 তুমি নিতে পারো, টপ 10 নিয়ে বেটার। হ্যাঁ, এখানে ধরো তোমার অনেক ইন্টারেস্ট আছে দেখো, কিন্তু আমরা এই ইন্টারেস্টে দেখো লাভা, রোমান্স, ড্রামা, মুভি ফ্যান্স এরাও আছে কিন্তু, ঠিক আছে। ওই যে ওইগুলো যারা এই যে ক্লিক করছে। আচ্ছা, যাই হোক, কত বিহেভিয়ার দেখে। আচ্ছা আচ্ছা, গুগল এটা কিভাবে টের পাইছে বলুন তো? যদি আমরা গুগল অ্যাডস জিনিসটা না জানি, তাহলে এই জিনিসগুলো আমরা বুঝতে পারবো না কিন্তু। কিভাবে পাইছে এটা? ও দেখছে ওর google.com-এ এই ধরনের জিনিসপত্র লিখে কে কে সার্চ দেয়, ওর ইউটিউব চ্যানেলে ও দেখে যে এই সমস্ত জিনিসপত্র, মানে যে ইউজার গুলো আসছে তারা এই সমস্ত জিনিসপত্র বেশি সার্চ, এই সমস্ত জিনিসপত্র তারা খুব আগ্রহী। পলিটিক্স নিউজ রিডারে, মানে এভিড পলিটিক্যাল নিউজ রিডার, তার মানে এরা হচ্ছে যে ইয়া কনসাস জনতা, পলিটিক্যাল নিউজ গুলো পড়ার জন্য খুব আগ্রহী। লাইফস্টাইল এবং হবি শাটারবাগ, তারা একটু ক্যামেরাতে টুকটাক করতে চায়। এন্টারটেনমেন্ট নিউজেও তারা এনথয়েস্ট, সোশ্যাল মিডিয়াতে তারা এনথয়েস্ট, মিডিয়া এন্টারটেনমেন্ট, মুভি লাভার ফ্যান, এরা কিন্তু এখানে আছে, তাই না? এই মানুষগুলো তোমার আছে কারা? যারা হচ্ছে তোমার এই ওয়েবসাইট থেকে প্রোডাক্ট কিনে, তারা এই ধরনের বিহেভিয়ার। গুগল কিভাবে পাইছে? ওই যে গুগলে যারা সার্চ দেয়, কোন কন্টেন্ট ইউটিউবে বেশি দেখতেছে, এইভাবেই তো এই নিউজ গুলো পাইছে, তাই না? এই আর কি। আচ্ছা, এখন আমরা ক্লায়েন্টকে এখান থেকে বলে দিতে পারি যে যখন আমরা অ্যাওয়ার্ড দেখেন, আমরা যদি আমরা এটা না জানি তাহলে এটা আমি ক্লায়েন্টকে কিভাবে বলবো ভাই? আমি অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট আমি কিভাবে এখানে বিজনেস ডিসিশন দিব? আমরা হচ্ছে যে গুগল অ্যাডসে আমরা ফানেলিং করি। তো ফানেলিং করি আমরা তিন স্টেজের ফানেল: অ্যাওয়ারনেস, কনসিডারেশন এবং কনভার্সন। তো কনভার্সন স্টেজে কি আমরা এই অ্যাফিনিটি অডিয়েন্স বা ইনমার্কেট অডিয়েন্স ব্যবহার করি না? এই ইন্টারেস্ট আছে এই বিষয়গুলো। আমরা তো মিডল অফ দ্য ফানেল এবং বটম অফ দ্য ফানেলে আমরা হচ্ছে যে রিটার্গেটিং করি, তখন আমার অলরেডি অডিয়েন্স চলে আসছে। তো আমি কখন ক্লায়েন্টকে আমি এখানে বিজনেস ডিসিশন দিব? যে ভাই তোমার যে মিডিয়া বায়ার আছে বা ফেসবুক অ্যাড এক্সপার্ট আছে, তাদেরকে তুমি বলে দাও ইউ ক্যান টার্গেট দোজ পিপল হু আর ইন্টারেস্টেড। তার মানে কি, ও যখন অ্যাওয়ারনেস স্টেজের অথবা কনসিডার অ্যাওয়ারনেস স্টেজে যখন ক্যাম্পেইন তৈরি করবে, তখন যে অডিয়েন্সটা বানায় সেই অডিয়েন্সটা এই ইন্টারেস্ট বা অ্যাফিনিটি বা ইন মার্কেট এই অডিয়েন্স গুলোকে দিয়ে বানাও, তাহলে তোমার ডিসিশন নেবে। এখন ভাই আপনি ওয়েব অ্যানালিস্ট, কিন্তু আপনি ফানেলিং সম্পর্কে ধারণা নেই, তাহলে ক্লায়েন্টকে আপনি এখানে বলে দিবেন যে ভাই এটা দিয়ে তুমি এদেরকে টার্গেট করতে, গুগল অ্যাডসে টার্গেট করতে পারো ফর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। যদি আপনি এটা না লেখেন অ্যাওয়ারনেস ক্যাম্প, তাই না, ফর অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, অথবা ফর টপ অফ দ্য ফানেল, টোফু ফর টপ অফ দ্য ফানেলে, অথবা ইন টপ অফ দ্য ফানেলে তুমি এই ইন্টারেস্টদের মানুষগুলোকে টার্গেট। এখন আপনি স্বাভাবিকভাবে বলেন তো ভাই, আপনি ওয়েব অ্যানালিস্ট, আপনার ফানেল সম্পর্কে ধারণা নেই, তাহলে আপনি কিন্তু এইটুকু লিখবেন না। আপনি বলবেন যে ভাই ওই যে আপনাকে ভূগোল পড়ানো হবে যেটা, যে ভাই তুমি গুগল অ্যাডস বা ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে তুমি এই টার্গেটিং গুলো করবে। এখন এই টার্গেটিংটা কোন স্টেজে করবে? আপনি তো বিজনেস গ্রোথে হেল্প করতেছেন, তো ও যদি এই ইন্টারেস্টদের মানুষগুলোকে কনভার্সন ক্যাম্পেইন চালায় এই মানুষগুলো, তাহলে কি ওর সারা জীবন সেলস আসবে? তাহলে আপনার বিজনেস গ্রোথ কিভাবে হলো? তাহলে কিভাবে ওয়েব অ্যানালিটিক্স হচ্ছে যে বিজনেস গ্রোথে হেল্প করতেছে?
তো ওয়েব অ্যানালিটিক্স বিজনেস গ্রুপে হেল্প করে, মানে কি রিপোর্টটা তৈরি করে ওয়েব অ্যানালিস্ট। তার মানে ওয়েব অ্যানালিস্টই কিন্তু মূলত বিজনেস গ্রোথে হেল্প করতেছে। এখানে জিএফ একটা টুলস। তা আপনি ওয়েব অ্যানালিস্ট জানেন না গুগল অ্যাডস কিভাবে কাজ করে, ফেসবুক অ্যাড কিভাবে কাজ করে, টিকটক অ্যাড কিভাবে কাজ করে, তার ফানেলিং সিস্টেম কি, কোন স্টেজে কাদেরকে টার্গেট, তাহলে এই বিজনেস ডিসিশন আপনি কিভাবে দিবেন? এই জন্য বলি যে ভাই ওই জিনিসগুলো একটু জানা থাকলে ভালো, না জানলেও করতে পারেন আর কি। ঠিক আছে? সো এইভাবে আমরা করতে পারি। এখন ধরেন এই ডেটা অ্যানালাইসিস করে আপনার ক্লায়েন্টরা ফকির নির্বোধ আমার মতো নাকি বড় লোক, এটাও কিন্তু আপনি বুঝতে পারেন এই ডেটা অ্যানালাইসিস। কিভাবে জানেন বলেন তো? এই ডেটা থেকে আমরা কিভাবে অ্যানালাইসিস করতে পারি এই মানুষগুলো মানে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নাকি হচ্ছে যে বড় লোক। এই অ্যানালাইসিস করে আমরা কিভাবে করতে পারবো? 78 জন হয়ে গেছে, এই জন্যই দুঃখ লাগে। ক্লাসের একটা মুড আসে, এই লোক সংখ্যা কমে গেলে ভালো জিনিস পাইতেছে। ওয়ার্ল্ডে এই অ্যানালিটিক্স এর উপরে যত কোর্স আছে ওয়েব অ্যানালিটিক্স সবগুলো কোর্স, এই ইনফরমেশন গুলো কোথায় দেয় আমি জানতে চাই, আমাকে জানাবেন। কোর্স কেনার টাকা আমি দিই, আমলে নিচ্ছেন না। 109 জন ছিল, এখন 79 জন। স্যার মোবাইল ডিভাইস দিয়ে বোঝা যাবে। মোবাইল ডিভাইস দিয়ে বোঝা যাবে কিভাবে? যদি মোবাইল ডিভাইসে দেখা যায় ওখানে বেশিরভাগ iOS ইউজ করছে বা এই ধরনের কাইন্ড অফ ওরকম একটা ডিসিশন ফাইন, নেবে। সুন্দর একটা কথা বলেছে। এই কি শুভ্র না? মোবাইল ডিভাইসের হ্যাঁ ভার্সন থেকে আমরা বুঝতে পারবো। আনসারটা দিলে কি শুভ্র না? হ্যাঁ স্যার, শুভ্র। ঠিক আছে, শুভ্র শুভ্র শুভ্র, থ্যাংক ইউ। দেখেন আমরা যদি দেখেন আপনি কিন্তু এটাও বুঝতে পারবেন, এবং ওই অনুযায়ী কিন্তু আপনি প্রোডাক্ট ডেভেলপ করেন। আমরা টেকে যাই, টেকে যে ধরেন আপনি আরো ব্রেকডাউন করতে পারেন, ধরেন একটা ইয়া দিলাম, আপনি আরো ব্রেকডাউন করতে পারেন, আরো বিজনেস ডিসিশন দিতে পারেন। ধরেন আমরা সরাসরি এখন ডিভাইস মডেলে চলে যাই, দেখি কি আসে। আচ্ছা অ্যান্ড্রয়েড, তাই না? আচ্ছা না, এই দেখেন আপনি খুব খেয়াল করে দেখেন ওর আইফোন ইউজার আছে, আচ্ছা ক্রোম, আচ্ছা এখানে ডিভাইস মডেল না, আমরা ধরো হ্যাঁ ডিভাইস মডেল, অ্যাপ ভার্সন, ডিভাইস মডেল, ডিভাইস ক্যাটাগরি অপারেটিং সিস্টেম, আমরা ডিভাইস মডেল থেকে পাবো। ধরো এখানে ধরো, আচ্ছা আমরা এখানে ডিভাইস ক্যাটাগরি দিই, দেন হচ্ছে এখানে আমরা ডিভাইসের মডেল দিই, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে। আচ্ছা ডেস্কটপে, আচ্ছা আইফোন, আইফোন 11, আইফোন এত, V26, আমরা একটু কমাই 250 করি। দেখি ওর মোটামুটি ওর আইফোন থেকে কেমন ইউজার দেখি। বেশি হয়ে গেছে রে, ধুর বেটা, এটা আমরা 25-এ রাখি। দু একটা টিপলেই তো বোঝা যায় হাতে, ভারীর হাত কি জানো, ভাত দু একটা টিপলেই বোঝা যায় ওই হাড়ির ভাতের কি অবস্থা নাকি। আচ্ছা ধরো আমরা এখানে আমাদের আইফোন থেকে কেনা আলা বেশি, তারপরে ধরো এই টিজি মোবাইল থেকে এত কিনছে, এটি কি এই নামে কোনো মোবাইল আছে নাকি? আচ্ছা এটা সার্চ দিতে দিই, এটা কি ডিভাইসের মডেল না? ডিভাইসের মডেল, আচ্ছা দেখি তো এটা কোন কোম্পানির মোবাইল ভাই, মোবাইল এই নামে কোনো মোবাইল আছে নাকি? ও আচ্ছা শাওমির একটা ব্র্যান্ড, শাওমির এটা এই প্রোডাক্টের দাম কত ভাই? ইন্ডিয়াতে 100, ও সরি ইউরোতে, এটা ভালো দামি জিনিস রে ভাই, প্রাইস ইন বাংলাদেশ। তার মানে হচ্ছে যে 17-18 হাজার টাকা দাম, তাই তো? 17-18 হাজার টাকা। তার মানে হচ্ছে দেখেন ওর কাস্টমার আইফোনেরও তো হিসাবে বেশি দেখতেছি ভাই, সব থেকে বেশি সেল হচ্ছে আইফোন, দেখেন। তার মানে ওর কাস্টমার কিন্তু একেবারে দুর্বল না, ভালো কাস্টমার। এইভাবে ধরেন এটার প্রাইস বাংলাদেশি কত, আপনি মানে এই জিনিসটা দেখেও আপনি বুঝতে পারেন না। ধরো যে এই এটা প্রাইস ইন বাংলাদেশ লেখা, এই দাম দেখে আপনি বুঝতে পারবেন যে 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 দেশে আছে আর কি। সেটা ডিভাইসের মডেল দেখে আপনি বুঝতে পারবেন নিশ্চয় যার স্ট্যাটাস যেরকম সে সেই ধরনের মোবাইল ব্যবহার করে, তাই না? তো ওই স্ট্যাটাস দেখে বোঝা যায় যে আপনার যে আইফোন ব্যবহার করে বা যারা একটু ভালো মোবাইল ব্যবহার করে নিশ্চয় তাদের একটু খরচ করার ক্ষমতাও বেশি কিন্তু থাকে, পার্সেস, এটারে বলা যায়
পার্চেজিং পাওয়ার আর কি মার্কেটিং এর ভাষায়, আর একটা সুন্দর একটা রোমান্টিক ভাবে বলা যায় এটারে। যাই হোক, ভুলে গেছি আর কি ওই টার্মটা। তো এই এই জিনিসগুলো আপনি অ্যানালাইসিস করতে পারেন। তো এখান থেকেও কিন্তু বিজনেস ডিসিশন দেওয়া যায়। তার মানে কি, তুমি এখন তোমার এই আমি এখান থেকে অ্যানালাইসিস করে দেখলাম যে তোমার আইফোন বা একটু দামি মোবাইলের ফোনও আছে, 10 জন বা 25 জন, কম দামের ফোনও আছে। তার মানে তোমার কাস্টমারকে তুমি দুই সেগমেন্টে ভাগ করে ফেলতে পারো। তুমি এখানে কিছু দামি প্রোডাক্টও রাখতে পারো, কিছু এভারেজ ক্যাটাগরির প্রোডাক্টও রাখতে পারো। এটাও কিন্তু তোমার বিজনেস ডিসিশন হিসেবে তুমি দিতে পারো। ও যেমন এখন এই ধরনের প্রোডাক্ট গুলো দিয়েছে, তাই না? ওর উচিত, মানে এই বিজনেসের ক্ষেত্রে এখন উচিত কিছু প্রিমিয়াম কোয়ালিটির এগুলোও ভালো কোয়ালিটির প্রোডাক্ট, কিন্তু আরো কিছু প্রিমিয়াম ইয়া আনা উচিত আর কি। তাহলে যেটা হবে, এটার সাথে সুন্দর লাগতেছে ভাই। তো মানে প্রিমিয়াম কিছু প্রোডাক্ট আনা উচিত। এটা কি বিজনেস ডিসিশন হতে পারে না? যেহেতু দুই ধরনের, তার মানে কি, যে একটু বড় লোক তার তো পার্সেস মানে ইয়াও পাওয়ারও বেশি, তাই না? জি তো বস, আমরা একটা দেখতে কিছু, এসে আর একটা কিনে নিতে পারে। হ্যাঁ, এবং তার কিছু প্রিমিয়াম প্রোডাক্ট আমরা ইয়ে করে ফেলতে পারি। এই বিজনেসের যদি আমরা এখন বিজনেস ডিসিশন দিই, তাহলে আমরা বলতে পারি যে ভাই, আমার অ্যানালাইসিস করে আমার তোমার ডাটা বলতেছে এটা, সো তোমার ইউজারদের বাইং পাওয়ার আছে, সেরকম বাইং পাওয়ারও আছে, এভারেজ পিপলও আছে। তো তুমি কিছু আলাদা প্রিমিয়াম কিছু প্রোডাক্টও আনতে পারো। সেটা বাইরে থেকে তুমি, ধরো সেম জ্যাকেটই একটু প্রিমিয়াম কোয়ালিটির, মানে বাইরের মাল, ধরো বাইরে থেকে নিয়ে, চায়না থেকে নিয়ে আসো, ইন্ডিয়া থেকে ধরো, আর অথবা এটাই তুমি আর একটু প্রিমিয়াম রাখো সব ক্যাটাগরি, কারণ তোমার ওই কেনার মানুষও তোমার ওয়েবসাইটে আছে, তোমার ইউজার আছে, অতএব তুমি ওটাও রাখতে পারো। এটাও কিন্তু একটা কি, বিজনেস ডিসিশন। কথা কি বোঝা গেছে ভাই? এইভাবে আসলে আমি শীট শেষ করতে চাইছিলাম ভাই, কেমনে শেষ করবো এটা? স্যার ক্লিয়ার মোটামুটি অনেকখানি। অনেকখানি ক্লিয়ার আমার, পুরোটাই ক্লিয়ার। শীটটা তো হ্যাঁ অনেক স্যার, বড়। নিজে একবার রিসার্চ করবো তখন আর একটু কনফিডেন্স হ্যাঁ, হবে। তো ঠিক আছে, এখনো অনেক জিনিস পড়তে পারে, শেষই আসছে না ব্যাসটা। আচ্ছা স্যার ঠিক চাচ্ছেন তাড়াতাড়ি শেষ করে দিতে, আমাদেরকে শেষ আচ্ছা করতে দিচ্ছে আমাদের না। এত তাড়া নেই। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি মানে বুঝতে পারছি যে, মানে এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি যে ডেটা অ্যানালাইসিস এর ভ্যালুটা আপনি বুঝতে পারতেছেন, যে কেন আপনাকে একটা মানুষ, মানে একটা সিম্পল হিয়া দিলাম আর কি, এটা কিন্তু একদম বেসিক পার্ট, সামনে আরো মজার মজার অ্যানালাইসিস আছে। মানে এটা সিম্পল, এই জিনিসটা তো আমরা বুঝতে পারছি কেন একটা মানুষ আপনাকে মানে একটু বেশি টাকা দিবে এবং হায়ার করবে ইসের জন্য, অ্যাজ এ ওয়েব অ্যানালিস্ট। আপনি বুঝতে পারতেছেন পয়েন্টটি? জি বিজনেসের স্যার, মেইন বুঝা জি রোল বস, যাচ্ছে। এটা। বুঝতে জি। পেরেছি। আচ্ছা, এখন ধরেন আপনার যদি একটু বিজনেস নলেজ না থাকে, তাহলে আপনি কিভাবে ওয়েব অ্যানালিস্ট হবেন ভাই? টাকার হতে পারবেন। সরি সরি সরি, ক্লাস তো, মানে আপনি একটু বিজনেস নলেজও থাকা একটা ই কমার্স অপারেশন কিভাবে চলে, এতটুকু নলেজ কি আপনার থাকা দরকার না বস? অবশ্যই টাকা লাগবে। অবশ্যই স্যার, অবশ্যই থাকতে হবে। তা না হলে আপনি ওয়েব অ্যানালিস্ট কিভাবে হবেন বলেন তো? এই কথাগুলো বলাই কি খালু বেজা, ঘটনা তো সত্য নাকি? ঘটনা তো সত্য, ঘটনাটা সত্য, এটা রিয়ালিটি, এটা মানতে হবে। এটা আপনি নিজেই বুঝতেছেন, আমার কথা আপনার শোনার দরকার নেই, আপনি তো বুঝতেছেন নাকি? নাকি এই জিনিসগুলো মানে গুগল অ্যানালিটিক্স এর জন্ম হয়েছে শুধুমাত্র ট্র্যাকিং করার জন্য? ই কমার্স ট্র্যাকিং করে ছেড়ে দিলাম আর হয়ে গেল? ই কমার্স ট্র্যাকিংটা কেন করলা, এই প্রশ্নটা করো তো। মূলত এটার মানে কারণে গুগল অ্যানালিটিক্স এর জন্ম হয়েছে বস। এক্স্যাক্টলি, মানে ট্র্যাকিং করার পাশাপাশি এটাও তো করতে হবে, তাহলে নন টেকনিক্যাল আর টেকনিক্যাল পার্ট তো থাকলো না, ঠিক না? আমরা এই তার মানে কাজটা করার জন্যই সম্ভবত ট্র্যাকিং করি। মানে দুটোই করার জন্য, মানে হ্যাঁ। একটার কিন্তু গুরুত্ব কম না, কিন্তু আমরা কেন একটা গুরুত্ব দিয়ে জন্য ফোকাসটা না করি? মানে রিয়াল জিনিসটা আমাদের জানতে হবে, এটা আমার মানে মেন বলার উদ্দেশ্য হয়। ক্লাস এত, এটা হচ্ছে যে হোমওয়ার্ক, হোমওয়ার্ক এটা তাহলে আমাদের হোমওয়ার্ক থাকতেছে, ভিডিওটা তো দেখবেনই, পাশাপাশি হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকতেছে হচ্ছে যে এই শীটের এটা ফলো করো, মানে ফাইন্ড আউট হু ইজ ইউর কাস্টমার, সুন্দর করে করে ফেলবা, সুন্দর করে করে ফেলবা। ফাইন্ড আউট, ফাইন্ড আউট লিখে এই মাল দিলেই বোঝা যাবে। ঠিক আছে, এই জিনিসটা শুধু ওই শীট ওই ইয়া ধরে ধরে করে, ঠিক আছে? খুব দামি জিনিস,
খুব দামি জিনিস। আগামী 1 বছরের মধ্যে ওই এখন এই স্ক্রিনশট বা বিভিন্ন ইসের কারণে এই ট্র্যাকার বাড়বে, প্রচুর ট্র্যাকার বাড়বে। অন্তত যে কয়জন মানুষ আছেন এই কথাটা শোনেন, লালে লাল হয়ে যাবে। সামনে এই দিনগুলো আসতেছে, এবং ক্লায়েন্টকে যদি একবার বুঝাইতে পারেন, এই কথাগুলো বলেন, ক্লায়েন্ট আপনাকে ডেকে নিবে যে ভাই আমি তোমাকেই খুঁজছি। ঠিক আছে, সেই দিন আসতেছে। এই জিনিসগুলো ভালো করে শিখেন। বেঁচে থাকলে প্রচুর কথা হবে, হ্যাঁ। হ্যাঁ, আসসালামু আলাইকুম।